ইন্ট্রোডাকশনস টু ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যান্ড রিসেন্ট রিফর্ম। এটা আমি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম কী আছে বা তার কী রিফর্ম হচ্ছে সেটা আরম্ভ করার আগে এই একটা কোটেশন যেটা ইনিশিয়ালি জেনিসন ভার্সেস বেকারে জাস্টিস দিয়েছিলেন, সেটা কোট করেছিল মালিমাত কমিটি। এই মালিমাত কমিটি রিপোর্টে কথাটা যেটা বলা আছে, ল শুড নট সিট লিম্পলি মানে আইডিয়াল। আমরা হয় না অনেক সময় ঘুমিয়ে থাকি, তা ল আইডিয়ালি ঘুমিয়ে থাকার মতন থাকা উচিত না। while those who defy it go free, যে ল ভায়োলেট করলো তারা আজাদ ঘুরছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড দোজ হু সিক ইটস প্রোটেকশন লুজ হোপ, যারা আইনের উপরে ভরসা করেছে, সিস্টেমের কাছে এসছে, তারা হোপ লুজ করবে। এরকম আইন জুডিশিয়াল সিস্টেম থাকা উচিত না। এটা মালিমাত কমিটি এটা রেকর্ড করেছে। তো এটা হচ্ছে প্রথম কমেন্ট আমি আরম্ভ করলাম একটা, যেটা মালিমাত কমিটি রিপোর্ট 2002 সালে জাস্টিস ভিএস মালিমাত তার নেতৃত্বে একটা কমিটি রিপোর্ট জমা দিয়েছিল। তাতে আমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ভাইস চ্যান্সেলর মাধবা মেননও মেম্বার ছিলেন। সেই রিপোর্টটা ইনফ্যাক্ট দ্য লাস্ট পার্ট তৈরি হয় আমাদের ইউনিভার্সিটিতে। সেই রিপোর্টের মধ্যে এটা কোটেশন। ওই রিপোর্টের পরে কিন্তু আমাদের সিআরপিসিতে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট এসেছিল। 2005 সালের অ্যামেন্ডমেন্ট আছে, 2008 সালের অ্যামেন্ডমেন্ট আছে, 2010 সালের অ্যামেন্ডমেন্ট আছে, বলে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট এই রিপোর্টের পরে এসেছিল। জাস্ট কয়েক সপ্তাহ আগে আমাদের কলকাতা হাইকোর্টে জাজ ছিলেন, উনি সুপ্রিম কোর্টে গেছেন, জাস্টিস জয়মাল্য বাগচি। উনি একটা হিয়ারিংয়ের সময় কমেন্ট করলেন, ওই কমেন্টটা কিন্তু লার্জলি কভার হয়েছিল সমস্ত নিউজ পেপারগুলোতে। দিস ইজ আনফর্চুনেট অ্যাবাউট আওয়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। ইট স্টার্ট উইথ অ্যারেস্ট অ্যান্ড এন্ড উইথ বেল। দেয়ার ইজ নো কনভিকশন, দেয়ার ইজ নো ট্রায়াল। এটা যে স্টেটমেন্টটা, ইট শোজ ফ্রাস্ট্রেশন, একটা সিস্টেমের ফ্রাস্ট্রেশন, যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে, আমাদের সিস্টেমের মধ্যে কেসটা আরম্ভ হচ্ছে, যেই অ্যারেস্ট হলো আমরা খুব খুশি হয়ে গেলাম, অ্যারেস্ট হয়ে গেছে। আবার যে অ্যাকিউজ বেল পেয়ে গেল, তারপরে কেসটা কোথায় দাঁড়াবে কেউ জানে না, কতদিন পরে ট্রায়াল হবে কেউ জানে না, বহু বছর লেগে যায় ট্রায়াল হতে। বলে এই সিস্টেমটা যদি থাকে, তাহলে ফার্স্ট কমেন্ট, ইট স্টার্টেড লুজিং হোপ অফ দ্য সিকার। যে জাস্টিস চাইছে তার কিন্তু হোপটা লুজ হচ্ছে, সেখান থেকে সে ভরসা হারিয়ে ফেলছে আমাদের সমাজ ব্যবস্থা আর আমাদের সিস্টেমের মধ্যে। বলে যদি উই হ্যাভ টু ট্রাস্ট দ্য গেন অফ দ্য পিপল, সাধারণ মানুষের যে ভরসাটা যদি সিস্টেম মধ্যে থাকতে হয়, তাহলে সিস্টেমকেও ডেলিভারি দিতে হবে, জাস্টিস দিতে হবে, বিচার করতে হবে। এটা কিভাবে করতে পারবে? এই যদি বিচার ব্যবস্থা বিচার করতে হয় সিস্টেমের মধ্যে, তাহলে যারা ভিকটিম তারা একা কিন্তু এটা পারবে না। ভিকটিমের সঙ্গে যারাই সমাজের মধ্যে অ্যাসোসিয়েট আছে, যারা স্টেক হোল্ডার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদেরকে ভিকটিমকে সাপোর্ট করতে হবে, ভিকটিমের কাছে দাঁড়াতে হবে, ভিকটিমকে এম্পাওয়ার করতে হবে। তার জন্যই আমরা দেখি যে ধরুন আরজিকর কেস খুব শর্ট পিরিয়ডে কনভিকশন হলো, অনেকগুলো কেসের মধ্যে খুব শর্ট পিরিয়ডে কনভিকশন হয়। কেন হয়? আবার অনেকগুলো সিরিয়াস কেসেসগুলো কনভিকশন হচ্ছে না, ট্রায়াল চলছে, বছর বছর ট্রায়াল চলছে। দুটো পার্থক্য কেন? একই সিস্টেম তো, কোর্ট এক, পিপি এক, জাজ এক, দুটো পার্থক্য কেন? আমার হিসাবে পার্থক্য বা ডিফারেন্স যেটা হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যে ট্রায়ালের সিস্টেমের মধ্যে যারা অ্যাকিউজ আছে, নর্মালি অ্যাকিউজ খুব পাওয়ারফুল লোক থাকে, তার জন্যই তারা এক্সপ্লয়েট করতে পেরেছে। পাওয়ারটা পার্সোনাল পাওয়ার হতে পারে, ফিজিক্যাল পাওয়ার হতে পারে, অন্য পাওয়ার হতে পারে, সোসাইটাল পাওয়ার হতে পারে, পয়সা হতে পারে। বিকজ ফর মেনি পিপল ট্রাই টু ম্যানিপুলেট দ্য সিস্টেম, অনেকগুলো চেষ্টা করে টাকা পয়সা থেকে, তাদের বিভিন্ন লয়ারকে ইউজ করবে, বিভিন্ন ক্যাপাসিটি তাদের আছে। যদি ভিকটিম হচ্ছে পাওয়ারলেস, আমরা যতদিন অবধি ভিকটিমকে যদি পাওয়ার না দিতে পারি, ভিকটিম শুড নট স্ট্যান্ড ইন দ্য সেম ফুটিং, সেম পেডেস্টাল, যদি একইভাবে ভিকটিম যদি নিজেকে না দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা জাস্টিস দিতে পারবো না। বলে আপনি বহু কেস দেখবেন যে কেসে কোনো এনজিও ভিকটিমের পাশে দাঁড়িয়েছিল, কনভিকশন হচ্ছে। আমরা বহু কেসে জানি, ট্রাফিকিং মতন সিরিয়াস কেসেস, আমার রিসার্চ ওয়ার্ক হচ্ছে অন ট্রাফিকিং, যেখানে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন ভিকটিমকে সাপোর্ট করেছে, কনভিকশন পেয়েছি, ভিকটিম কম্পেনসেশন পেয়েছে। বলে এই যে ভিকটিম এম্পাওয়ারমেন্টটা ইম্পর্টেন্ট।
এর মধ্যে আপনাদের একটা রোল থাকতে পারে, পিএলভির একটা রোল আছে, কেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেকগুলো কেসের মধ্যে পক্সো কেসে পিএলভিজ আর সাপোর্ট পারসন। তাহলে আপনি যদি সাপোর্ট পারসন থাকেন তা আপনি ভিকটিমের পাশে থাকছেন, আপনি ভিকটিমের সব থেকে কাছের লোক, আপনি ট্রায়াল সময় দেখতে পাচ্ছেন। বলে সেই জায়গাতে যদি সাপোর্ট ভিকটিমকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সিস্টেমের আউটকামটা চেঞ্জ হবে। যদি দুই পক্ষ, এক পক্ষ এনর্মাস পাওয়ারফুল আর অন্য পক্ষ খুব পাওয়ারলেস, আপনার সিস্টেমে কিন্তু কোনোভাবে জাস্টিস পাওয়া অনেক ডিফিকাল্ট। যখন পাওয়ারফুল সিস্টেম দুটো প্যারালে চলে আসবে দেখবেন এই সিস্টেম ডেলিভার করছে, এই সিস্টেমের মধ্যে শাস্তি হচ্ছে। তার জন্যই কিন্তু অনেক কেসে শাস্তি হয়, আবার অনেক কেসে হয় না শাস্তিগুলো। আমরা যখন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে বলি, আমাদের দেশে প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে স্টেটের। কেন আমরা মনে করি যে কটা অফেন্স হয়, সিরিয়াস অফেন্সেসগুলো সবই অফেন্স এগেন্স্ট স্টেট। স্টেট তার দায়িত্ব নিয়ে পুলিশ সিস্টেম আছে, এফআইআর হয়, ইনভেস্টিগেশন হয়, চার্জশিট হয়, ট্রায়াল আরম্ভ হয়, পিপি গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, পাবলিক প্রসিকিউটর থাকে। বলে আবার আপনারা যেহেতু ডালসার সঙ্গে যুক্ত আছেন, সাসার সঙ্গে যুক্ত আছেন, অন্য অ্যাকিউজ যদি তার কোনো লয়ার না থাকে তাকেও লয়ার দেওয়া হয়। কেন সবারই ফেয়ার ট্রায়াল প্রিন্সিপাল আছে, কেন ফেয়ার ট্রায়াল এক্সপেক্ট করে যে অ্যাকিউজও ইকুয়াল রাইট পাবে ডিফেন্ড করার জন্য, ভিকটিমও সেভাবে ইকুয়াল রাইট পাবে, তার জন্য ভিকটিমের জন্য লয়ার দেওয়া হয়, অ্যাকিউজ জন্য লয়ার দেওয়া হয়। সবারই রাইট টু লাইফ আছে, রাইট টু লিবার্টি আছে, আমাদের কনস্টিটিউশন গ্যারান্টিড করেছে। The state discharge the obligations to protect life, liberty, property of the citizen by taking suitable preventive and punitive measures. So state এই অ্যাকশনসটা নেয়, punitive measures নিতে পারে, preventive measures দুটোই নিতে পারে, which also serve the objective of preventing private retributions essential to maintenance of peace and law, peace and law and order in the society. বলে স্টেটে এই যে অ্যাকশনসগুলো সোসাইটির মধ্যে পিস, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, তাতে কিন্তু কাজ করে বা কাজ হয়। চ্যালেঞ্জেস অনেকগুলো আমাদের কাছে সিস্টেমের মধ্যে, কেস ব্যাকলগ, এসপি ট্রায়াল হয় না, কনভিকশন রেট অনেক লো আছে, ভিকটিমকে যে সেন্ট্রালিটি থাকা দরকার, আজকে সিস্টেম যা হওয়া উচিত আইডিয়ালি, যে পুলিশ আছে কেন, যেহেতু একজন ভিকটিম হয়েছে, ভিকটিমকে সাপোর্ট দেওয়ার জন্য পুলিশ আছে। কোর্ট জুডিশিয়াল সিস্টেম কেন আছে, বলে সামওয়ান হ্যাজ ভিকটিমাইজ, তার বিচার ব্যবস্থা করার জন্য জুডিশিয়াল সিস্টেম আছে। পিএলভিস ভিকটিমের জন্য আছে। বলে এই যে ভিকটিমকে সেন্ট্রাল পয়েন্টে রেখে যে সিস্টেম থাকা উচিত, সামওয়্যার আমরা কিন্তু 100% ফুলফিল করতে পারিনি আমাদের সিস্টেমের মধ্যে। আমাদের ইনঅ্যাবিলিটি হচ্ছে যে অ্যাড্রেস এমার্জিং ক্রাইম, নতুন ক্রাইমগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমরা 100% অ্যাড্রেস করতে পারছি না। হাজার হাজার লোকের ফোনে প্রতিদিন ফোন আসে, তুমি লাখপাতি হয়ে যাবে, তোমার লটারি লেগেছে, বা কোনো কারণে তারা আবার ফোন টোন করে, টাকাটা চিটিং হয়ে যাচ্ছে, অনেক কেস হচ্ছে। আবার সবগুলো এফআইআর হচ্ছে না, জাস্ট থানাতে গেলে জেনারেল ডায়েরি করে নেওয়া হচ্ছে একটা। বলে এই যে আমরা ভিকটিমকে যে 100% তার রেসপন্সিভ সিস্টেম থাকা উচিত, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত ডেলিভার করতে পারিনি, আমরা সেই জায়গাতে নেই। আমরা যখন বলি যে নাম্বার অফ ক্রাইম, আমাদের প্রতি বছর ইন্ডিয়াতে একটা রিপোর্ট পাবলিশ হয় যেটাকে বলা হয় ক্রাইম ইন ইন্ডিয়া। এটাকে পাবলিশ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পাবলিশ করছে এই ডেটাটাকে। লাখ লাখ লোক ভিকটিম হচ্ছে, তার এগেনস্টে অফেন্স হয়েছে, তারা ভিকটিম অফ অফেন্সেস। কিন্তু এই যে ডেটা এখানে দেখা হচ্ছে বা ডেটা যেটা দেখছেন, শুধু এতই কি অফেন্স হয়েছে? না, অফেন্সের সংখ্যা অনেক বেশি। কেন অনেক বেশি? বহু ভিকটিম কেস করতে যায় না, বহু ভিকটিম কেস করতে চায় না, বহু ভিকটিম ইভেন ওয়েন দে রিচ টু দি পুলিশ এফআইআর করে না। এটাও হয় আমাদের সিস্টেমের মধ্যে। অনেক সময় হেজিটেশন হচ্ছে, পুলিশের ক্ষেত্রে হেজিটেশন কেন? যদি নাম্বার অফ ক্রাইম অফেন্স বেড়ে যায় তো এটা বদনাম পুলিশের যে আমরা কন্ট্রোল করতে পারলাম না। আমার হিসাবে তাদেরকে ফেলিসিটেট করা উচিত যারা বেশি এফআইআর রেজিস্টার্ড করে। কেন তারা রিফিউজ করছে না এফআইআর রেজিস্টার্ড করা? আমরা রিকগনাইজ করি না, আমরা ওটাকে খারাপ চোখে দেখি যে এফআইআর বেড়ে গেল, ক্রাইম বেড়ে গেল। বাস্তবে রিপোর্টিং বেড়ে গেল।
আমাদের ওয়েস্ট বেঙ্গলে কয়েক বছর আগে খুব চেঁচামেচি আরম্ভ হলো যে অফেন্স বেড়ে গেছে, অবশ্য এখন ডেটা শো করছে আমরা ভালো জায়গাতে সেফটি হিসাবে অনেক ভালো জায়গাতে আছি। আমার ইমপ্রেশন অফেন্স বাড়েনি, রিপোর্টিং বেড়েছে। এটা একটা পজিটিভ দিক যে পুলিশ রিফিউজ করছে না। অনেক জায়গাতে রিফিউজাল হয়, ডেটাটা কন্ট্রোল করা হয়। ক্রাইম কন্ট্রোল তো হয় না, ডেটা কন্ট্রোল করি আমরা। বলে যদি কোনো থানাতে বেশি এফআইআর রেজিস্টার্ড হচ্ছে, ইটস আ গুড সাইন যে অফিসার রিফিউজ করছে না এফআইআর রেজিস্টার্ড করতে গিয়ে। বলে আমাদের নাম্বার অফ অফেন্সেস ইজ ফার ফার হায়ার দেন দ্য নাম্বার যেটা এখানে রিপোর্ট করা হচ্ছে বা এফআইআর হয়েছে। কোথা থেকে আপনি পাবেন? যদি একটা সিম্পল ডেটা আপনারা দেখেন না, তখন প্রতি বছর মিনিস্ট্রি অফ হেলথ তারা একটা রিপোর্ট পাবলিশ করে, ওই ন্যাশনাল হেলথ সার্ভে এই টাইপের একটা রিপোর্ট পাবলিশ করে। আপনি ওই হেলথ সার্ভে থেকে কি রিপোর্ট পান? যে কজন ব্যক্তি বা ফিমেল, ধরুন মহিলা, কেউ হসপিটালে গেছেন চিকিৎসা করাতে, হসপিটালে যে বলেছেন যে আমাকে স্বামী মারধর করলো বা ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়েছেন, সেটা কিন্তু হসপিটাল ক্যাচ করে, ওই রেকর্ড থাকে, সেটাই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের মধ্যে ওটা আসে রিপোর্টটা। এবার সমস্ত ভিকটিম কিন্তু গভর্নমেন্ট সরকারি হসপিটাল যায় না, অনেকগুলো ডোমেস্টিক ভায়োলেন্স হয় কিন্তু গভর্নমেন্ট হসপিটাল যায় না, প্রাইভেটে যায়, অনেকগুলো যায় না ট্রিটমেন্ট করতে। আবার যে সংখ্যা হসপিটালে যাচ্ছে, আপনি যদি ওই সংখ্যা ডেটাটা নেন আর এনসিআরবি ডেটা নেন, দেখবেন হিউজ ডিফারেন্স। তার ইভেন স্মলার ফ্র্যাকশন যে হচ্ছে থানাতে গিয়েছিল এফআইআর করতে। বলে বাস্তবে নাম্বার অফ অফেন্সেস ইজ ফার ফার হায়ার দেন দ্য নাম্বার অফ অফেন্সেস যেটা রেজিস্টার্ড হয়েছে। তাহলে ধরুন অনেক ভিকটিমের মধ্যে একজন ভিকটিম আমার সিস্টেমে যদি আসে, সি ইজ কামিং, ছেলে বা মেয়ে যেই হোক, টু ফাইল কমপ্লেন্ট, ফাইল এফআইআর, ইনভেস্টিগেট দ্য কেস, আমাদেরকে তাদেরকে ওয়েলকাম করা উচিত। কেন তার সূত্র থেকে, তার মাধ্যমে উই ক্যান ক্রিয়েট আ সিস্টেম যে আমরা দেখাতে পারবো যে আমাদের সিস্টেমটা ওয়ার্কিং অ্যান্ড উই এবল টু পানিশ দি পারপিটেটর। বলে এটা আমাদের কিন্তু হওয়া উচিত কোনোভাবে, বাট এটা হয় না। আমরা এটা অন্যদিকে নেগেটিভ ভাবে অনেক সময় হয়, আমরা কেসগুলো দেখি না। ফাংশনারিজ, অনেকগুলো ফাংশনারিজ আছে, তারা কিছু ডাইরেক্টলি ইনভলভ, কিছু ইনডাইরেক্টলি ইনভলভ। পুলিশ আছে, আমি জানি পুলিশ অ্যাক্ট আছে, তাতে আবার রিফর্মস অফ প্রসিকিউটর আছে। এই যে অনেকগুলো ফাংশনারিজ যাদের তৈরি হয়েছে বা তার ক্রিয়েশন হচ্ছে কোনো না কোনো লয়ের মাধ্যমে। তা পুলিশ জন্য পুলিশ অ্যাক্ট আছে। প্রসিকিউটর, তারা কোন আইনের মাধ্যমে তার জন্ম? আগে সিআরপিসি ছিল, এখন বিএনএসএস। সেখানে বলেছে কারা পিপি থাকবে, পাবলিক প্রসিকিউটর, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এগুলো বলা আছে। ডাইরেক্টরেট অফ পাবলিক প্রসিকিউশন, এখন নতুন লতে বলেছে ডিস্ট্রিক্ট ডাইরেক্টরেট অফ প্রসিকিউশন হবে, খুব ভালো প্রভিশন। কোর্ট, কোন আইনের মাধ্যমে কোর্ট তৈরি হলো? এগেন আগে সিআরপিসি, এখন বিএনএসএস। সেখানে সেকশন 6-এ বলল, সেকশন 6 অফ বিএনএসএস, যে আদার দেন হাইকোর্ট ফলিং আর দি ক্রিমিনাল কোর্ট, কারা? সেশন জাজ বা সেশন কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পুরোনো লতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলা ছিল, এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নেই। বলে এই যে ক্রিমিনাল কোর্টগুলো আছে আদার দেন হাইকোর্ট, কেন হাইকোর্ট ক্রিয়েট হয়েছে কনস্টিটিউশন মাধ্যমে, এই ক্রিমিনাল কোর্টগুলো ক্রিয়েট হলো সিআরপিসি, এখন বিএনএসএস এর মাধ্যমে। বলে এইগুলো ক্রিমিনাল কোর্ট ইন্ডিয়াতে আছে, তারাও ফাংশনারিজ। ইভেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বলেছে ক্রিমিনাল কোর্ট। কেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বললো? অনেক সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অলসো ডিসচার্জ দ্য ওয়ার্ক অ্যাজ জুডিশিয়াল বডি। আগে যেটা 133 হতো, 145 হতো, এই কেসেসগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে যেত, তাহলে তখনও তারা কোর্টে কাজ করছে। আবার সবসময় কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে কাজ করে না। আন্ডার এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্টের মধ্যে কারোর কাছে খুব অনেকগুলো আনাজ ইললিগালি এই করেছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ডার দেয় ওটাকে সিজ করো, প্রসিডিং আরম্ভ করো। অনেকগুলো আইনের মধ্যে, আর্মস অ্যাক্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা রোল আছে, ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্টের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা রোল আছে। বলে অনেক সময় তাদের জুডিশিয়াল ফাংশন, অনেক সময় তাদের নন জুডিশিয়াল ফাংশন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা? ডিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এসডিএম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অন্য অফিসার যাকে গভর্নমেন্ট ডিক্লেয়ার করবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নতুন লতে আবার বলেছে বিএনএসএস এ
যে জেলা এরিয়াতে এসপি বা এসপি উপর র্যাঙ্কের অফিসারকে গভর্নমেন্ট ক্যান অ্যাপয়েন্ট অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। পুরনো লতে ছিল না, পুরনো লতে শুধু কমিশনারেট এরিয়া, লাইক ক্যালকাটাতে কমিশনার অফ পুলিশ ক্যালকাটা ইজ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জেলাতে কিন্তু এসপি কোনোদিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে পারতো না, ইভেন ডিজি হতে পারবে না। নতুন লতে বললো বিএনএসএসে এসপি বা ওভার র্যাঙ্ক অফিসারদেরকে গভর্নমেন্ট যদি মনে করে দে ক্যান ডিক্লেয়ার দেম অ্যাজ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা নতুন লয়ের ইমপ্রুভমেন্ট, যেটা আগে ছিল না। ডিফেন্স কাউন্সিল, কারেকশনাল হোম আছে, ফরেন্সিক এক্সপার্টসগুলো আছে, প্যারালিগাল ভলেন্টিয়ার্স, আপনাদের কিছু রোল আছে, অ্যাকিউজ আছে, ভিকটিম আছে, উইটনেস আছে, প্রবেশন অফিসারের রোল আছে, যে অ্যাক্টের মধ্যে যে সিস্টেম আছে তার মধ্যে কিছু রোল আছে জুভেনাইল জাস্টিসে। জুভেনাইল জাস্টিস সিস্টেমের মধ্যে আপনার জুভেনাইল জাস্টিস বোর্ড আছে সিসিএলএদের জন্যে, সিএনসিপির জন্যে আপনার সিডব্লিউসি আছে, তারপরে বিভিন্ন হোম আছে, চিলড্রেন হোম আছে, আফটার কেয়ার হোম আছে, আবার সিসিএল এর জন্য অবজারভেশন হোম আছে, স্পেশাল হোম আছে। বলে এই যে অ্যারেঞ্জমেন্টগুলো কিন্তু সবই কিন্তু কোনো না কোনোভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দে অল ওয়ার্ক ফর ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, তার জন্য কিন্তু তারা কাজ করছে। একটা ইউনাইটেড নেশনের একটা প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপাল আছে যেখানে গাইডলাইন্স 14 2013 সালের প্রিন্সিপাল, সেখানে গাইডলাইন্স 14 বলল যে প্যারালিগাল ভলেন্টিয়ারের কি রোল থাকবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে। বলে আপনি মনে করবেন যে প্যারালিগাল ভলেন্টিয়ার যে শুধু ওয়েস্ট বেঙ্গল সেটা নয়, পুরো পৃথিবীতেই এরকম একটা কনসেপ্ট আছে যে এভরি ওয়ার্ক ক্যান নট বি ডান বাই দি লয়ার, তাদেরকে সাপোর্ট জন্যে প্যারালিগাল থাকা দরকার। যেমনি মেডিকেল ফিল্ডে ডক্টর আছে, তার সঙ্গে প্যারা মেডিকেল ফাংশনারিজরা আছে, সেভাবে লিগাল ফিল্ডে কিন্তু প্যারালিগালরা অনেক কাজগুলো করে। তা এখানে গাইডলাইন 14 বলল টু ডেভেলপ ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট আর নেশন ওয়াইড স্কিম ফর প্যারালিগাল সার্ভিস উইথ স্ট্যান্ডার্ডাইজড ট্রেনিং কারিকুলাম অ্যান্ড অ্যাক্রিডিটেশন স্কিমস ইনক্লুডিং অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং অ্যান্ড ওয়েটিং to ensure that quality standard for paralegal service are set and that paralegal receive adequate training and operate under the supervision of qualified lawyer to ensure the availability of monitoring and evaluation mechanisms to guarantee the quality of the service provided by para volunteer। বলে এই যে প্যারালিগাল ভলেন্টিয়ার যাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের রোল, তাদের ফাংশন, এটা কিন্তু ইউনিভার্সালি রিকগনাইজ, আর আমাদের সিস্টেমের মধ্যেও কিন্তু সেভাবে প্যারালিগাল ভলেন্টিয়ার্সকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসি। আমরা সবসময় নিজেদের মধ্যে যদি কথা বলি, আমরা বলি অমুক লোক ক্রাইম করেছে, এই ক্রাইম করলো, ক্রিমিনাল, এই ওয়ার্ডগুলো ইউজ করি। আইনে কিন্তু আমরা লতে আপনি কোথাও পাবেন না ক্রাইম ওয়ার্ডটা। লতে কি ওয়ার্ড ইউজ হয়? অফেন্স। সব জায়গায় আপনি পাবেন অফেন্স। তার পার্থক্য আছে। কি পার্থক্য দুটো ওয়ার্ডসের মধ্যে কেউ বলতে পারবে? কেন ক্রাইম, কেন অফেন্স? ক্রাইম তো বলতে পারতো লয়ের মধ্যে, কিন্তু ল কিন্তু ক্রাইম ডিফাইন করিনি। ক্রাইম অ্যাকচুয়ালি আমরা বলি আইডিওলজিক্যালি আমরা এরকম জিনিস যেটা ইউনিভার্সালি ইউনিফর্মলি আমরা কনসিডার অ্যাজ রং। আমরা সবাই বিশ্বাস করি এটা রং, তাই এটা একটা পর্যায়ে চলে যাবে ক্রাইম। কেউ মার্ডার করলো, পৃথিবী কেউ বলবে না এটা ভালো জিনিস। চুরি করলো, কেউ বলবে না ভালো জিনিস। ডাকাতি করলো, কেউ বলবে না ভালো জিনিস। তাহলে ক্রাইমটা হচ্ছে এরকম একটা রং, ওটা অফেন্সই হবে, কিন্তু ওটা ক্রাইমের পর্যায়ে গেল কেন? ইউনিভার্সালি সবাই মনে করছে যে এর জন্যে শাস্তি হওয়া উচিত। কিন্তু আবার আমাদের দেশে অনেকগুলো আইন থাকে যেখানে শাস্তি তো হয়, কিন্তু আবার অনেকেই মনে করছে এর জন্য শাস্তি দেওয়া উচিত ছিল না। যেমনি আমাদের দেশে যদি কোনো জায়গায় এরকম আইন তৈরি হয়, বা আছে, আমি বলি কিছু এক্সাম্পল দিই আপনাদেরকে। আপনি জাস্ট সবাই ইয়াং, চাকরি বাকরি করছেন, সবার বয়স হয়েছে, সবার ফ্রিডম আছে, সবার লিবার্টি আছে। আপনি এখান থেকে গেলেন, পিকনিক করতে গেছেন, বেড়াতে গেলেন বিহারে কোনো জায়গাতে,
এখান থেকে বিয়ারের বোতল নিয়ে গেলেন, ওখানে বিয়ারের বোতল খুললেন, কোনো ক্ষতি নয়, সবাই খায়, লিবার্টি আপনার আছে, পুলিশ বলবে 3 বছর জেল। এখন কেউ বলতে পারে যে ঠিক করেছে, ক্রাইম আছে, কেউ বলতে পারে ক্রাইম নয়, কারণ অনেকে বিশ্বাস করে এটা ক্রাইম নয়, তাই তো? জেল হওয়া উচিত কি 3 বছর? কেউ বলতে পারে হ্যাঁ, কেউ বলতে পারে না। বলে ইউনিভার্সালি কিন্তু আমরা এক ভিউ নয়, বলে এইটা অফেন্স ডেফিনেটলি, কিন্তু ক্রাইমে পর্যাতে যায়নি। ল যদি পাস করে যে সল্ট লেক এরিয়াতে কেউ যদি চিকেন খায় তাকে জেল হয়ে যাবে, যদি ল থাকে, এরকম আছে দেশে অনেক জায়গা যেখানে ননভেজ খেলে জেল যেতে হবে, যদি এরকম আইন হয়ে যায় তো ক্রাইম হবে কি না? অনেকে বিশ্বাস করবে এটা করা উচিত নয়, সবার একটা ফ্রিডম আছে, সবার খাওয়ার রাইট আছে, আমি কি খাবো, কি পোশাক পরবো আমার ডিসাইড, সেই ইস্যুস আছে, রাইটের ইস্যু আছে। ল তো পাস হচ্ছে অনেক জায়গায়, অনেক কোয়ার্সিভ ল পাস হচ্ছে, বলে বেসিক আইডিয়া হচ্ছে ক্রাইম আমরা ওইরকম জিনিসকে বলি যেটা ইউনিভার্সালি আমরা কনসিডার করছি রং। অফেন্সের ক্ষেত্রে এই প্যারামিটার নেই, আপনি বিশ্বাস করেন না, আপনি মানুন না মানুন ইমিটেরিয়াল, ল হচ্ছে শাস্তি হবে। বলে ল, যারা ল মেকার তারা কোন জিনিসটা ক্রাইম কি না আমি তার তর্ক বিতর্কতে যাব না, আমি আইন বানিয়েছি, আইনটাকে মানতে হবে, পজিটিভস ভিউ। বলে আমরা যখন ল বলি, লতে আমরা কিন্তু ক্রাইম বলি না ক্রাইম করেছে, আমরা বলি অফেন্স করেছে। কেন অফেন্স করেছে? অফেন্সের ডিফিনেশন দেওয়া আছে আইনের মধ্যে, বিএনএসএস এর মধ্যে। অফেন্সের মানে কি? এনি অ্যাক্ট অর ওমিশন মেড পানিশেবল বাই ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স। বেসিক সিম্পল জিনিস, দুটো ওয়ার্ড আছে এখানে, অ্যাক্ট, ওমিশন, মেড পানিশেবল বাই দি ল। যে কোনো অ্যাক্ট, যে কোনো ওমিশন ল বলেছে তার জন্য শাস্তি হবে, অফেন্স। আপনি শিয়ালদা ব্রিজ আসার সময় হেঁটে হেঁটে পায়ে উঠছেন, পুলিশ তো আপনাকে ধরতে পারে, কেন? অফেন্স। কোনো জায়গাতে আপনি প্লাস্টিকের কাপে চায় খাচ্ছেন, আপনি কলকাতাতে তো খান, গেলেন আপনি একটা জায়গায় ঘোরাতে, সেখানে বললো যে এর জন্য তোমাকে আইদার ফাইন দাও নাহলে জেলে যাও, অফেন্স। আপনি মানুন না মানুন, ল বলেছে অফেন্স। এটা এটা অ্যাক্ট, অ্যাক্টের এক্সাম্পল, কেউ চুরি করলো, মার্ডার করলো, ডাকাতি করলো, সবই অ্যাক্ট। ওমিশনটা কি? ওমিশনও আবার অনেক সময় অফেন্স থাকে। ওমিশন হচ্ছে একটা জিনিস যেটা আপনাকে করা উচিত কিন্তু আপনি করলেন না। অ্যাক্ট হচ্ছে আপনি পজিটিভ করলেন কিছু, ওমিশনটা হচ্ছে আপনাকে একটা কাজ করা উচিত কিন্তু সেটা আপনি করেননি, সেটা ওমিশন। ইনঅ্যাকশন কেসেসগুলো হতে পারে যদি অফেন্স থাকে, কারণ সব জায়গায় অফেন্স থাকে না, আপনি ড্যামেজ চাইতে পারেন। কিন্তু ধরুন আপনাদের কেউ একজন, আপনারা পড়াচ্ছেন কোনো স্কুলের মধ্যে, দিদিমণি আপনি স্কুলে, একজন ছাত্রী এসে আপনাকে বলল দ্যাট সামওয়ান হ্যাজ এক্সপ্লয়েটেড হার। আপনি বাবা পুলিশের কাছে যাবি, বদনাম হবে, লোকজন কি বলবে, বিয়েতে অসুবিধা হবে, চুপ করে থেকে যা, কাউকে বলিস না। আপনি ডিসকারেজ করলেন তাকে, বা আপনি ডিসকাস করেননি, চুপচাপ থেকে, আচ্ছা কি করি বলতো, আমি কি করতে পারি। আপনি টিচার, আমার কাছে ভরসা করে বলতে এসছে, আপনি কিছু করলেন না। এই কিছু না করা কি শাস্তি আনবে? এই যে বাচ্চা ছাত্রী, তো পক্সোর অফেন্স জানেন তো, পক্সো বলে একটা আইন আছে বাচ্চাদের নিয়ে। আপনি কিছু করেননি, চুপচাপ থেকে গেলেন। আপনার কাছে কেউ পিএলভি হিসাবে আপনার কাছে কেউ চলে এসছে বলতে ডালসাতে, আপনি শুনে বললেন বাবা আমরা কি করি, আমাদের ক্ষমতা খুব কম, পুলিশের কাছে যা। আপনি কিছু করলেন না, এটা কি অফেন্স হবে? হবে। কেন? পক্সোতে সেকশন 21 বলেছে যার কাছে ইনফরমেশন আসে দ্যাট ইফ সাম মাইনর চাইল্ড ইজ এক্সপ্লয়েটেড, যেগুলো অফেন্স, ওখানে তার দায়িত্ব হচ্ছে টু ইনফর্ম দ্য পুলিশ। যদি না ইনফর্ম করে দ্যাট ইজ অলসো পানিশেবল অফেন্স। তাহলে আপনার পুলিশকে না জানানো কিন্তু অফেন্স, একটা আপনার এগেন্সে কেস হতে পারে। বলে একজন ডক্টর, 15 বছরের মেয়ে, তার অ্যাবর্শন করে দিল, ডক্টর কি পুলিশকে জানায়নি, ডক্টর কি অফেন্স করেছে? করেছে। বলে আপনার কোনো সময়তে যদি এরকম কেউ থাকে যারা একটা জানার পর
কিছু জানাইনি, ইনফরমেশন দিইনি যেটা দেওয়া উচিত ছিল, তাহলে এটা ওমিশন। ওমিশন তো আমার যেটা কর্তব্য আমি করিনি, ওমিশন। আপনি এখান থেকে বের হলেন, রাস্তাতে এক জায়গায় মব লিঞ্চিং হচ্ছে, 10 জন একজনকে মিলে পিটাচ্ছে, আমি তো বলি না আমি ট্রেনিং করতে এসেছি, কেন ঝামেলাতে যাই বাবা, আমার নিজের রাস্তা দেখি। আপনি কিছু করেননি, আপনি কোনো অফেন্স করলেন না। ল কোথাও বলিনি যে আপনাকে অন্যকে বাঁচিয়ে নিজের জানটা খাতরাতে নিতে হবে, ল বলিনি। বলে এটা অফেন্স নয়, যদি বলে থাকতো তাহলে অফেন্স হতো, যেহেতু ল বলিনি। অমিশনটা কি? যেটা ল পানিশেবল করেছে। কিন্তু ওই ভিড়ের মধ্যে দুজন পুলিশও দাঁড়িয়ে ছিল, তারা কোনো অফেন্স করলো? তার উপরে একটা পজিটিভ অব্লিগেশন হচ্ছে টু প্রিভেন্ট কমিশন অফ কগনিজেবল অফেন্স। তা বুঝতে হবে, আইন যদি বলে থাকে যে আমাকে পার্টিকুলার কাজ করতে হবে, না করলে শাস্তি হবে, তাহলে না করাটা হচ্ছে ওমিশন। তাহলে অফেন্সটা কি? এনি অ্যাক্ট অর ওমিশন পানিশেবল বাই ল। ক্লিয়ার? বুঝতে পারলেন? আমরা জাস্ট জেনে নিই এবার অফেন্স আমরা যখন বলি, আমরা অফেন্সকে বিভিন্ন 4টে ভাগে ক্লাসিফাই করি। কি ক্লাসিফিকেশন? প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে অফেন্স ক্যান বি কগনিজেবল, অফেন্স ক্যান বি নন কগনিজেবল। প্রথম ক্লাসিফিকেশন। এই কগনিজেবল মানে কি কেউ বলতে পারবেন? কগনিজেবল অফেন্স কাকে বলি আমরা? বেল সঙ্গে সম্পর্ক নেই এর। আচ্ছা, মানে কার কর্তব্য? পুলিশ যেতে অ্যারেস্ট করতে পারবে। পারফেক্ট। এটা কগনিজেবল যেই বলি তার মানে হচ্ছে পুলিশের ক্ষমতা, এরকম অফেন্স যাতে পুলিশের ক্ষমতা আছে। তার উল্টোটা নন কগ, যেখানে পুলিশের ক্ষমতা নেই। কি ক্ষমতা? পুলিশের 4টে ক্ষমতা আছে। পুলিশ ক্যান অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। পুলিশ ক্যান 3টে ক্ষমতা। পুলিশ ক্যান স্টার্ট ইনভেস্টিগেশন উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট। থার্ড, পুলিশ শ্যাল রেজিস্টার্ড এফআইআর। নন কক কেসে এর উল্টোটা, পুলিশ এফআইআর করতে পারে না, পুলিশ অ্যারেস্ট করতে পারবে না উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট, পুলিশ ইনভেস্টিগেশন করতে পারবে না উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? এই ডিফারেন্স হচ্ছে দুটো কগনিজেবল নন কগনিজেবল অফেন্সের। তার জন্যেই আমরা যে চাইল্ড ম্যারেজ নিয়ে উনি বললেন, চাইল্ড ম্যারেজ নিয়ে আমাদের নতুন ল যেটা আছে তার নাম হচ্ছে প্রোহাইবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। কিন্তু চাইল্ড ম্যারেজ নিয়ে আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডতে ল ছিল 1923 সালে, তার নাম ছিল চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট। কেন নতুন ল আনার প্রয়োজন পড়লো? প্রয়োজন হচ্ছে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট ওয়াজ নন কগনিজেবল। বলে আপনি থানাতে যদি যান, থানা বলবে আমার ক্ষমতা নেই ভাই, আমি কিছু করতে পারবো না। কিন্তু এখন যখন হয়ে গেছে প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এটা কগনিজেবল। যদি কগনিজেবল হয় তাহলে কি করবে? পুলিশ অ্যারেস্ট করতে পারে, এফআইআর শুড রেজিস্টার্ড এফআইআর, ইনভেস্টিগেট করতে পারে বলে তার ক্ষমতা আছে। সেকেন্ড ক্যাটেগরি বেলেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। বেলেবল অফেন্সে অ্যাকিউজের অধিকার হচ্ছে টু গেট বেল। নন বেলেবল অফেন্স পাবে না। কেন পায় না? বেল পায় তো, ওটা রাইট নয়, ডিসক্রিয়েশন। নন বেলেবল অফেন্সের অ্যাকিউজের রাইট নয়, ইট ইজ আ ডিসক্রিয়েশন অফ দ্য কোর্ট টু গ্রান্ট বেল অর নট। এই পার্থক্য। বেলেবল অফেন্সের অ্যাকিউজের অধিকার, ইনফ্যাক্ট ল বলেছে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করছে বেলেবল অফেন্সে, পুলিশের অব্লিগেশন হচ্ছে টু ইনফর্ম ওই অ্যাকিউজকে যে হি হ্যাজ আ রাইট টু বি রিলিজ অন বেল, আর ও যদি বন্ড দিতে চায় তাকে ইমিডিয়েটলি রিলিজ করতে হবে। এটা পুলিশের ডিউটি, আইন বলেছে। নন বেলেবল অফেন্সে এটা কোর্টের ডিসক্রিয়েশন, কোর্ট দিতেও পারে নাও দিতে পারে। কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল। আচ্ছা, এই বেলেবল নন বেলেবল যেটা ইস্যুটা আবার যে অ্যাক্টের উল্টো। যে অ্যাক্টে এটা অ্যাপ্লিকেবল নয়। যে অ্যাক্টে একটা সেকশন আছে, সেকশন 12, আপনার কালে ক্লাস হবে তখন ডিসকাস করবেন আমার কলিগ। সেকশন 12 বলেছে যে সমস্ত কেসে বাচ্চা বেল পাবে আনলেস যে মনে করছে যে বাচ্চাকে বেল দেওয়া বাচ্চার ইন্টারেস্টে নয়, বাচ্চা যে ক্রিমিনালদের সঙ্গে আবার মিক্স হবে, ও খারাপ এনভায়রনমেন্টে চলে যাবে, তার উপরে ভয় আছে, মানে অনেকগুলো সার্কামস্ট্যান্স বলা আছে, তাহলে তার বেলটা প্রাপ্য।
কিন্তু যদি ওই বাচ্চার ইন্টারেস্টে না থাকে বেল দেওয়া, তাহলে কিন্তু বেল পাবে না। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। থার্ড ক্যাটাগরি অফেন্সের কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল। এনি আইডিয়া কম্পাউন্ডেবল মানে কি? এমনি কম্পাউন্ডের মানে কি থাকে, মানে জেনারেল ইংলিশে কি মানে হবে? মিক্সচার। আমরা মিক্সচার বলি না, আমরা আগে যারা আমরা ছোটবেলাতে ডক্টর কাছে যেতাম, এখন দেয় না, ওই আলাদা ওষুধগুলো মিলিয়ে লাল হলুদ দিত আমাদেরকে, কেমিক্যালগুলো মিলিয়ে দিত কিছু খাওয়ার জন্যে। ওন প্রোডাকশন ডক্টরদের, মিক্সচার, মিক্স করেছে। এটা এক্ষেত্রে কেন? যখন দুই পক্ষ মিলে গেছে। কম্পাউন্ডার মানে এরকম কেস যেখানে দুই পক্ষ যদি মিউচুয়ালি সেটেল করতে চাইছে, তারা সেটেল করতে পারবে। নন কম্পাউন্ডেবল সেটেলমেন্ট হবে না, কোর্ট সেটেলমেন্ট এলাও করবে না, এটা বেসিক প্রিন্সিপাল। আবার অনেকগুলো অফেন্স ট্রাইবেল বাই ম্যাজিস্ট্রেট, অনেকগুলো অফেন্স ট্রাইবেল বাই কোর্ট অফ সেশন। নিশ্চয়ই কোর্টে হায়ারার্কি বলেছি, সেশন কোর্ট আছে, সেশন কোর্টের মধ্যে একজন সেশন জাজ, আর অনেকগুলো প্রত্যেক জেলাতে অ্যাডিশনাল সেশন জাজ। ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আপনার যেটা জেলার হেড আমরা বলি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে কয়েকজন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, কেন বিভিন্ন সাব ডিভিশন আছে, সাব ডিভিশনকে এসিজিএম দেখেন একজন, আর তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস। ওয়েস্ট বেঙ্গলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস নেই, অন্যগুলো রাজ্যতে আছে, আমাদের এখানে নেই। ওকে, আমরা যখন ক্রিমিনাল লকে বলি একটা অ্যাকশনে আসা, ক্রিমিনাল ল আমরা ইমপ্লিমেন্ট করছি, অ্যাকশনে আনছি। কিভাবে আনি? ক্রিমিনাল ল যেটা অ্যাকশনে আনা হয় তার তিনটে গেট আছে, তিনটে দরজা মাধ্যমে তারা এন্ট্রি হয়। প্রথম গেটটা কি? সব থেকে কমন, এফআইআর। প্রথম গেটটা এফআইআর, এটা বলেছে সেকশন 173 বিএনএসএস এর মধ্যে, আগে ছিল একটা 154 ধারাতে বলা ছিল। এফআইআরে যখন 154 ধারাতে বলা ছিল, এখনও ল্যাঙ্গুয়েজটা একই, একটু চেঞ্জেস হয়েছে, যেখানে যদি কোনো অফেন্স কগনিজেবল থাকে তাহলে পুলিশ ইজ বন্ড টু রেজিস্টার্ড এফআইআর, পুলিশ শ্যাল রেজিস্টার্ড এফআইআর। হোয়াট শ্যাল বলা আছে? শ্যাল মানে ম্যান্ডেটারি, অবশ্যই করতে হবে তাকে, পুলিশকে এফআইআর করতে হবে। এটা সবসময় ছিল। তারপরে অনেকগুলো কেসে যে সুপ্রিম কোর্ট বললো যে পুলিশ ম্যান্ডেটরি করবে, আবার সুপ্রিম কোর্ট একটা দুটো সার্কামস্টেন্স বলেছে যে পুলিশে যদি সন্দেহ থাকে যে কেসটা কগনিজেবল কিনা, কেন অনেক সময় একটা অফেন্স কগনিজেবল আছে কিনা এটা পুলিশ ডিসাইড করবে, কগনিজেবল কিনা ডিটারমাইন করতে হবে ইনিশিয়ালি প্রিলিমিনারি, তাহলে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারবে। কিন্তু পারপাসটা কি? যদি কগনিজেবল না থাকে তাহলে প্রিলিমিনারি ইনকোয়ারি করবে, এটাই হচ্ছে সুপ্রিম কোর্ট বললো। ললিতা কুমারী খুব নাম করা জাজমেন্ট, সেখানে প্রিলিমিনারি ইনকোয়ারি কথাটা বললো, কিন্তু কেন? টু ডিটারমাইন ওয়েদার অফেন্স ইজ কগনিজেবল অর নট। আবার সেটা নতুন লতে একটু খুব বড় করে দিল, মানে এই প্রিলিমিনারি ইনকোয়ারি জায়গাটা কিন্তু খুব বিরাট করে দিয়েছে। আমার হিসাবে এটা ভালো করিনি আইনের মধ্যে, এর মিসইউজ হওয়ার স্কোপটা আছে। আমি জাস্ট এক্সপ্লেন করি কি। তো আগে ললিতা কুমারী জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলল যে কোর্ট যদি পুলিশের মনে হয় যে এটা কগনিজেবল অফেন্স নয় তাহলে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারবে, বাট অ্যাজ সুন অ্যাজ পুলিশ ডিটারমাইন হলো যে এটা কগনিজেবল অফেন্স, পুলিশ শ্যাল রেজিস্টার্ড এফআইআর আর প্রসিড করবে। সে প্রিলিমিনারি ইনকোয়ারি নতুন লতে যেটা গেল 173-তে ক্লজ 3-তে এনেছে, সেখানে বলল যে 3 বছর থেকে 7 বছরে যদি কোনো অফেন্স থাকে, যেখানে শাস্তি 3 বছর থেকে 7 বছর, সেই অফেন্সেসগুলোতে পুলিশ উইথ দ্য পারমিশন অফ ডিএসপি, এটা চেক, ডিএসপি থেকে পারমিশন নেওয়া মানে এটা একটা চেক আনলো যে যাতে মিসইউজ না হয় থানা লেভেলে। ডিএসপি পারমিশন নিয়ে যদি পুলিশ মনে করে যে এফআইআর করা থেকে আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করব, পুলিশ ক্যান ডু প্রিলিমিনারি ইনকোয়ারি। কোন কেসে? যেখানে শাস্তি 3 থেকে 7 বছর মধ্যে প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। কেন করবে? টু ফাইন্ড আউট ওয়েদার দে ইজ আ প্রাইমা ফেসি কেস অর নট। ললিতা কুমারী বলেছে টু ফাইন্ড আউট কগনিজেবল কেস কিনা, আমাদের আইন বললো প্রাইমা ফেসি কেস কিনা। দুটো পার্থক্য আছে, আমরা প্রাইমা ফেসি কেস বলি তার মানে এভিডেন্স আছে কিনা। এভিডেন্স বের করা দায়িত্ব কার? পুলিশেরই। এভিডেন্স পাওয়া দায়িত্ব তো পুলিশেরই।
বলে এভিডেন্স আছে কি না সে নিজের থেকে ডিসাইড করবে যে এভিডেন্স আমি কালেক্ট করতে পারবো কি না। বলে এই যে 3 থেকে 7 বছর জায়গাটা খুব একটা ডিফিকাল্ট জায়গা তৈরি করেছে, আমাদের দেখতে হবে এটার ইম্প্যাক্টটা কি হয় ফিউচারে। বাট আমরা নর্মালি সাজেস্ট করি যে এইটা গ্রহণ না হয়ে যায় জেনুইন কেসগুলোকে ডিপ্রাইভ করা। এটা যখন আনা হয়েছিল তার টার্গেট ছিল যে অনেক সময় ফলস কেস হয়, এই ফলস কেসকে রোকার জন্য পুলিশকে একটা ক্ষমতা দেওয়া আছে যে তুমি প্রিলিমিনারি ইনকোয়ারি করো যে সত্যিকারে সত্যি কেস কি ফলস কেস এগুলো দেখবে, তারা প্রিলিমিনারি ইনকোয়ারি করবে। কিন্তু এখন যেটা করে দিয়েছে এটা প্রিলিমিনারি ইনকোয়ারি ইট শুড নট বি মিসইউজ, সেটা হোল আইডিয়া। সেখানে আপনাদের একটা রোল হতে পারে যেহেতু আপনারা থানা ভিজিট করেন। এই প্রভিশন শুড নট বিকাম এন ইনস্ট্রুমেন্ট যে যারা জেনুইন ভিকটিম তাদের কেসটাকে পুলিশ বললো যে না আমি প্রিলিমিনারি ইনকোয়ারি করবো, তো আমাদেরকে ডিএসপির সঙ্গে কথা বলে ওয়ার্কআউট করতে হবে যে অনলি ইন কেসেস আমাদের যেখানে ডট আছে ফলস কেস আছে সেখানে প্রিলিমিনারি ইনকোয়ারি করুক, কিন্তু যেগুলো জেনুইন কেস এভিডেন্স বের করার দায়িত্ব পুলিশের, পুলিশ বের করবে এভিডেন্স। বলে দ্যাট শুড নট বিকাম আ গ্রাউন্ড ফর ডিপ্রাইভিং সামওয়ান ফ্রম রেজিস্টারিং এফআইআর, এটা হওয়া উচিত না। কেন এটা হলে কিন্তু ক্ষতি হবে। একটা ভিকটিম যদি এফআইআর না করতে পারে তার জেনুইন কেসে, তার ভরসাটা সিস্টেম থেকে উঠে যাবে। বলে এইটা এই মিসইউজ না হওয়া উচিত। কেন একটা নর্মাল টেন্ডেন্সি হচ্ছে আমরা সবাই নিজের কাজ অ্যাভয়েড করি, এফআইআর করলে পুলিশের কাজ তো বেড়ে যায়। বলে একটা হিউম্যান টেন্ডেন্সি আমরা অনেক সময় অ্যাভয়েড করার চেষ্টা করি। আমাদের এনশিওর করতে হবে যে যাদের কাজ আছে সেই কাজটা ঠিক মতন করুক, যেখানে যেটা কেসটা জেনুইন কেস মানে সঠিক কেস সেখানে কেন এফআইআর হবে না। বলে সেখানে ডিএসপির একটা রোল থাকতে পারে, কেন পুলিশ যখন এফআইআর ইনকোয়ারি করবে ডিএসপি পারমিশন থেকে করবে। বলে ডিএসপি যদি পারমিশন না দেয় তাহলে এফআইআর হবে, ইনভেস্টিগেট হবে। এটা ক্লজ 3-তে বলেছে। নতুন ভালো জিনিস যেটা বলেছে এফআইআর ক্ষেত্রে, দুটো ভালো জিনিস খুব ভালো করেছে। ফার্স্ট হচ্ছে আমরা বলি জিরো এফআইআর, প্রথম লাইনেই বলে দিল ইররেসপেক্টিভ অফ দ্য প্লেস ওয়্যার অফেন্স ইজ কমিটেড। বলে অফেন্স যেখানে কমিট না করুক না কেন আপনি যে কোনো থানাতে এফআইআর করতে পারবেন, কোনো বাধা নেই আইনের মধ্যে। এবার থানার যদি ওটা অ্যাপ্রোপ্রিয়েট থানা না থাকে থানা ট্রান্সফার করবে, কিন্তু আইদার ভিকটিম can registered FIR in any police station throughout the country। খুব ভালো প্রয়োজন ছিল জিরো এফআইআর। সেকেন্ড EFIR, আবার EFIRটা পুরো 100% নয়। কেন এখানে EFIR আপনি কেউ মেল করলে বললো পুলিশকে, এবার তাকে 72 আওয়ার্সে থানাতে যেতে হবে, ফর্মাল কাগজে সই করবে, তখন ফর্মাল এফআইআর আরম্ভ হবে। আগামী দিনে হয়তো আমরা এটা একটা স্টেপ এগিয়েছি, আগামী দিনে পুরোপুরি EFIR হতে পারবে, কিন্তু এখন 1 স্টেপ আমরা এগিয়েছি EFIR কনসেপ্ট যেটা নতুন এসছে। তাহলে এটা হচ্ছে প্রথম গেট কি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এফআইআর থেকে। এখানে আমি যদি বলি হার্ডেল এনেছে, কি হার্ডেল এনেছে? ইনকোয়ারি, প্রিলিমিনারি ইনকোয়ারি একটা গেটের মধ্যে একটা দারওয়ান দাঁড় করে দিয়েছে, ওটা ইট শুড নট বিকাম মিসইউজ, কেন সিস্টেমটা তার ভরসা উঠে যাবে। সেকেন্ড হচ্ছে গেটটা যখন পুলিশ এফআইআর নেয় না, তখন আগে আমরা কি করতাম, আগে এফআইআর ছিল 154 CRPC-তে, তখন একজন ভিকটিম কি করবে, সে কোর্টে চলে যেত, কোর্টে আন্ডার 156 ক্লজ 3-তে ম্যাজিস্ট্রেটকে বলতো যে পুলিশ এফআইআর নিল না, এটা হচ্ছে অফেন্স, ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট দ্য পুলিশ টু রেজিস্টার এফআইআর। এটা আগে হতো, এখনো তাই আছে সেম, সেটা হয়ে গেছে 175 ক্লজ 3। কিন্তু সেখানেও কিন্তু একটা দারওয়ান এনে দিয়েছে। কি দারওয়ান এনেছে? নতুন লতে বলল যে ম্যাজিস্ট্রেটের কাছে 175 ক্লজ 3 দিলে একজন যেতে পারবে, ম্যাজিস্ট্রেট ওই পুলিশকে জিজ্ঞেস করবে কেন এফআইআর করিনি, ও থেকে রিপোর্ট নেবে। বলে আগে যেটা ম্যাজিস্ট্রেট ইমিডিয়েটলি অর্ডার করতে পারতো, এখন ইমিডিয়েটলি অর্ডার করতে পারবে না, ম্যাজিস্ট্রেট কল ফর রিপোর্ট করবে। এবার পুলিশ থেকে কল ফর রিপোর্ট আসার পর ম্যাজিস্ট্রেট যদি স্যাটিসফাই হয় যে এফআইআর হওয়া উচিত, তখন ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেবে। তা এইখানেও কিন্তু একটা নতুন দারওয়ান তৈরি করেছে যেটা আগে ছিল না। আবার একটা আরও জিনিস যেটা এনেছে 175 ক্লজ 4-এ এনেছে, সেটা এনেছে যে যদি কোনো অ্যালিগেশন থাকে এগেনস্ট পাবলিক সার্ভেন্ট, ধরুন আমরা কয়েকদিন আগে দেখলাম এখানেই বিধাননগরে একজন অ্যাডভোকেটকে পুলিশ মেরেছে, তার হাড়ফাড় ভেঙে গেছে,
নিউজে এসছে, সব জায়গায় খুব হাই, ইনফ্যাক্ট সেকেন্ডে হাইকোর্ট লয়াররা স্ট্রাইক কল করলো, বিকজ লয়াররা স্ট্রাইক কল করলো, আর সে হচ্ছে একজন জাজের ছেলে। দে ওয়াজ এ ইমিডিয়েট অ্যাকশন, পুলিশ থেকেও অ্যাকশন হয়েছে, কোর্ট থেকেও অ্যাকশন হয়েছে। সাধারণ মানুষ থাকলে কি অ্যাকশন হতো এরকম? সাধারণ মানুষ যদি আমরা আছি, আপনারা আছেন, লটা কি বলেছে এখানে, নতুন একটা হার্ডেল কি ক্রিয়েট করেছে। তা এই কেসগুলোতে কি হতো? এই কেসগুলোতে আপনি পুলিশের কাছে গেলেন, কার এগেনস্টে কমপ্লেন করছেন? পুলিশের এগেনস্টে। পুলিশ কি নিজের বন্ধুর এগেনস্টে কমপ্লেন নেবে? নেবে না। এফআইআর করবে? করবে না। সেকেন্ড হচ্ছে, তখন আপনি কি করতেন? আগে আপনি ম্যাজিস্ট্রেট কাছে যেতেন 156 ক্লজ 3-তে, ম্যাজিস্ট্রেট পুলিশকে ডাইরেক্ট করতো, আপনি এফআইআর করো। নতুন ল বলেছে যে এরকম যদি কেস কোনো পাবলিক সার্ভেন্টের এগেনস্টে আসে, তখন ম্যাজিস্ট্রেট ডাইরেকশন দেওয়ার আগে দুটো প্রসেস করতে হবে, দুটো পথ আছে, মানে দুটো স্টেপস। প্রথম স্টেপ, ম্যাজিস্ট্রেট কল ফর রিপোর্ট করবে কার থেকে? যে অফিসার এরকম কাজ করেছে, যে তুমি এরকম কাজ কেন করেছো, কোন অবস্থাতে করেছো, কল ফর রিপোর্ট করলো। সেকেন্ড, সেই অফিসারের সুপিরিয়রের কাছে একটা কল ফর রিপোর্ট হবে যে তোমার সাবঅর্ডিনেট কি অবস্থাতে এই কাজটা করেছে। এই দুই রিপোর্ট পাওয়ার পর যদি কোর্ট মনে করে যে ডাইরেকশন দেবে, কোর্ট ডাইরেকশন দিতে পারবে। বলে এখানেও একটা আরও অ্যাডিশনাল জিনিস নতুন লতে এনেছে, যেটা আগে লতে ছিল না, এটা নতুন এনেছে ক্লজ 4 এর মধ্যে, 175 ক্লজ 4 এজ। তো এটা হচ্ছে সেকেন্ড গেট। তাহলে ফার্স্ট গেট বললাম এফআইআর, সেকেন্ড গেট আবার এফআইআর বাট থ্রু কোর্ট, কোর্টের মাধ্যমে এফআইআর হওয়া। ওখানে দুটো হার্ডেলস এনেছে। থার্ড গেট হচ্ছে কমপ্লেন্ট। নন কক কেসে এফআইআর তো হবে না, আপনার কাছে পথ কে আছে? কমপ্লেন্ট করবেন কোর্টের মধ্যে যে, বা যেখানে পুলিশ এফআইআর নিচ্ছে না, অনেক সময় লোকজন কোর্টে কমপ্লেন্ট কেস ফাইল করে। কমপ্লেন্ট কেস আগে ফাইল হতো 200 সিআরপিসিতে, নতুন লতে এটা ফাইল হয় আন্ডার 223 বিএনএসএস এর মধ্যে। একই প্রভিশনস আগে যা ছিল, একটু মাইনার চেঞ্জ করেছে, দুটো জিনিস নতুন এনেছে। প্রথম নতুন যেটা এনেছে, ল বলেছে 223-তে যে ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নেওয়ার আগে অপরচুনিটি অফ বিং হার্ড দেবে অ্যাকিউজকে। তার মানে হচ্ছে কগনিজেন্স নেওয়ার আগেই অ্যাকিউজকে কল করতে হবে, অ্যাকিউজকে শুনতে হবে, অপরচুনিটি দিতে হবে। ইন্টারেস্টিং ইস্যু আমাদের দেখতে হবে কোর্ট কীরকম রিয়্যাক্ট করে। কেন আমরা ক্রিমিনাল লতে বলি কোর্ট যখন কগনিজেন্স নেয়, এটা হচ্ছে ফার্স্ট কেসের আরম্ভ। একজন ব্যক্তি কোর্টে গেল, কমপ্লেন ফাইল করলো। আপনারা যদি কমপ্লেন দেখে থাকেন কোর্টের মধ্যে, এই ব্যক্তি যে কমপ্লেন ফাইল করে, কোর্ট তাকে শুনে তার কথাগুলো, এটাকে আমরা বলি এসএ প্রসেস। ওই ব্যক্তি একজন দুজন উইটনেসকেও নিয়ে যেতে পারে, তাকেও কোর্ট প্রিলিমিনারি শুনবে। এই শোনার পর কোর্ট যখন স্যাটিসফাই হয়ে গেল যে না কেস হয়েছে, ভিকটিমে হয়েছে, তার মামলা আরম্ভ করা উচিত, ট্রায়াল আরম্ভ করা উচিত, তখন কোর্ট সামান ইস্যু করে এগেনস্টের অ্যাকিউজের। এই যে সামান ইস্যু করলো, তার মানে কোর্ট কগনিজেন্স নিয়ে নিল। কোর্ট কগনিজেন্স নিয়ে সামান ইস্যু করে। নতুন লতে বলল যে না, কগনিজেন্স নেওয়ার আগে ইউ হ্যাভ টু গিভ অপরচুনিটি বিং হার্ড টু দি অ্যাকিউজড। তাহলে এখানেও কিন্তু একটা, মানে কেস আরম্ভ হওয়ার আগেই আমি অ্যাকিউজকে অপরচুনিটি অফ বিং হার্ড দিচ্ছি। বলে আমার বিশ্বাস এই তিনটে হার্ডেলের জন্য কিন্তু ক্রিমিনাল কেসের সংখ্যাটা কমে যাবে। ভালো মন্দ আপনারা বিচার করবেন। আননেসেসারিলি এটা না হয় যে জেনুইন ভিকটিমের কেস কমে গেল, জেনুইন ভিকটিম কেস মাস্ট গো দেয়ার। বলে একটা প্যারালিটিক্যাল ভলেন্টিয়ার্সের কিন্তু একটা কিছু ডাইরেক্ট ইনডাইরেক্ট রোল থাকতে পারে। ওখানে আবার এটাও বলেছে যে পাবলিক সার্ভেন্টের এগেন্সে যদি কোনো মামলা থাকে, আপনি কমপ্লেন্ট কেসে গেলেন, তাহলে সেম প্রসেস যেটা আমি বলেছিলাম এফআইআর ক্ষেত্রে 175 ক্লজ 3-তে যেটা ছিল 175 ক্লজ 4 এর মধ্যে, এখানেও এনেছে। বলেছে যে কোর্ট কগনিজেন্স নেওয়ার আগে সেই পাবলিক সার্ভেন্টকে শুনবে, সে কোন অবস্থাতে এই কাজটা করেছে। তার সুপিরিয়র থেকে কোর্ট রিপোর্ট করবে যে কোন অবস্থাতে তার সাবঅর্ডিনেট এই অফেন্সটা করেছে। বলে এখানেও একটা কিন্তু অবস্ট্রাকশনস কিন্তু লয়ের মধ্যে এনেছে। আবার অনেকে বলতে পারেন এটা চেক এনেছে, দুই টাইপ সত্য ঠিক। এখন দেখতে হবে যে চেক শুড নট বিকাম অ্যান ইনস্ট্রুমেন্ট যে কাউকে ডিপ্রাইভ করি। যারা জেনুইন ভিকটিম শুড নট বি ডিপ্রাইভ। সো চেকে নাম করে আমরা জেনুইন ভিকটিমে কেস হলো না,
এটা না হয় এটাকে আমাদেরকে একটু এনশিওর করতে হবে বলে একটা রোলটা বেড়ে গেল, প্যারালিগাল ভলেন্টিয়ার রোলটা বেড়ে গেল, যে এই জায়গাটাও চেক করা যাতে সিস্টেমিক ওয়েজ থেকে আমরা একটা ডিপ্রাইভ না করতে পারি কোনো ভিকটিমসকে। ভিকটিমে তার প্রাপ্য হচ্ছে যে তার যদি কোনো ভিকটিমাইজেশন হয়ে থাকে, ভিকটিম মাস্ট গেট রেড্রেসাল, কেস ফাইল করতে পারবে। নতুন ল যেটা এসছে, 3টে নতুন ল আমরা নাম বললাম। ভারতীয় ন্যায় সংহিতা এসছে আইপিসির জায়গাতে, নাগরিক সুরক্ষা সংহিতা এসছে আপনার সিআরপিসি জায়গাতে, সাক্ষ্য অধিনিয়ম এসছে এভিডেন্স ল জায়গাতে। কি কি চেঞ্জেসগুলো এসছে? নতুন ল সিম্পলিফিকেশন করেছে ল্যাঙ্গুয়েজের, অনেকগুলো মডার্ন ক্রাইম, অর্গানাইজ ক্রাইমসকে অ্যাড করেছে, মব লিঞ্চিংকে অ্যাড করেছে, এরকম অনেকগুলো অফেন্সকে অ্যাড করেছে। পানিশমেন্টগুলোকে অনেক জায়গায় বাড়িয়েছে, চেঞ্জেস করেছে। সেডিশনসটা ডিলিট করেছে, কিন্তু তার জায়গায় আবার একটা অন্য অফেন্স এনেছে, যেটা আমরা ইন দ্য মিন টাইমই দেখেছি যে অনেক স্টেটের মধ্যে আবার মিসইউজ হতে আরম্ভ হয়েছে। আমরা দেখলাম কি করে জার্নালিস্টদের এগেনস্টে মামলা হলো আসামে, ইউপিতে, সুপ্রিম কোর্ট কয়েকটাতে স্টে দিয়েছে লাস্ট এক সপ্তাহের মধ্যে, কয়েকটা কেসের মধ্যে, যেখানে জার্নালিস্টরা কোনো একটা কমেন্ট পাস করলো, তাদের এগেনস্টে এই মামলা হয়ে গেল ফর এন্ডারেজিং দি সভারনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া এত কমজোর নয় যে একটা জার্নালিস্ট নিউজ পাবলিশ করবে তাতে ইন্টিগ্রিটি নষ্ট হয়ে যাবে। সো দ্য সেডিশন তো চলে গেল, তার বিনিময়ে উই গট আর নিউ সেকশনস যেটা কিন্তু মাচ মোর পাওয়ারফুল, এটা চেঞ্জ এসছে। কমিউনিটি সার্ভিস খুব ভালো একটা নতুন জিনিস এনেছে সিস্টেমের মধ্যে। কয়েকটা 6টা অফেন্স বলা আছে যেখানে কমিউনিটি সার্ভিস মাধ্যমে পানিশমেন্ট, কমিউনিটি সার্ভিস শাস্তি দেওয়া যেতে পারবে। অর্গানাইজ ক্রাইম অ্যাড করা হয়েছে, সেক্সুয়াল অফেন্সের একটা নতুন চ্যাপ্টার অ্যাড করলো, অফেন্স এগেনস্ট উইমেন অ্যান্ড চিলড্রেন, খুব ভালো প্রভিশন। একটা সেকশন 69 এনেছে, যেটা হচ্ছে অনেক সময়তেই হয় যে কেউ প্রমোশনের লোভ দেখিয়ে, চাকরির লোভ দেখিয়ে, মিসরিপ্রেজেন্ট করে কোনো মেয়ের সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ ডেভেলপ করলো মিসরিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেটা একটা নতুন অফেন্স কিন্তু সেকশন 69-এ অ্যাড করেছে। আরও একটা অফেন্স অ্যাড করেছে সেখানে বাচ্চাদের ক্ষেত্রে, কেউ যদি বাচ্চার মাধ্যমে কোনো অফেন্স করায়, এটা অনেক সময় হয়। আমরা জানি আমাদের দেশে অনেকগুলো ক্রিমিনাল, তারা কিন্তু যে অ্যাক্ট খুব ভালো করে জানে যে বাচ্চাদের কিছু হবে না, বাচ্চাকে কেরিয়ার হিসাবে ইউজ করো, তাহলে ড্রাগ প্যাডলার বাচ্চাদেরকে ইউজ করবে। যারা ঝাড়খণ্ড থেকে অ্যালকোহল বিক্রি হয়, বিহারে বিক্রি হয় না, বাচ্চা থেকে ট্রান্সপোর্ট করাবে বলে। এই যে যারা করাচ্ছে, দে আর দি রিয়েল কালপ্রিট অ্যান্ড দে শুড বি পানিশ। নতুন ল এই পথটা খুলেছে। এটা রিপিল অর ডেটেড লগুলোকে, অনেকগুলো প্রভিশনকে রিপিল করেছে, ফাইন বাড়িয়েছে, মব লিঞ্চিং নতুন অফেন্স এনেছে, স্ন্যাচিং এর নতুন অফেন্স এনেছে। এই স্ন্যাচিং একটা অফেন্স যেটা আমরা টিভিতে দেখি, সিনেমাতে দেখি, গলা থেকে চেন টেনে নিয়ে চলে গেল। আগে এটা আমরা অন্য সেকশনে ইউজ হতাম, আয়দার চুরি হবে, নালে রবারি হবে, এখন এই স্ন্যাচিং বলেই একটা কিন্তু অফেন্স অ্যাড করেছে। নাগরিক সুরক্ষা সংহিতা অনেকগুলো চেঞ্জেস এসছে, খুব প্রোগ্রেসিভ চেঞ্জেসগুলো। ইউজ অফ সায়েন্টিফিক টেকনোলজির কথা বলা আছে। সমস্ত প্রসেস আন্ডার বিএনএসএস ক্যান বি কন্ডাক্টেড বাই অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। একটা মেয়ে হোমের মধ্যে আছে, তার সাক্ষীটা রেকর্ড হতে পারবে বাই ভিডিও কনফারেন্সিং। একটা অ্যাকিউজ জেলের মধ্যে আছে, তার এভিডেন্সটা, তার প্রেজেন্স ক্যান বি ডান থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। পুলিশ স্টেটমেন্ট রেকর্ড করছে, দে ক্যান ডু বাই অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস বলে। অনেক জায়গাগুলো কিন্তু অনেক সেফগার্ডগুলো এনেছে। অনেক জায়গায় টাইম বন্ড বলা আছে যে স্পেসিফিক এই ডেটের মধ্যে আপনার যেমনি ফর এক্সাম্পল ডিসচার্জ অ্যাপ্লিকেশন টাইম লিমিট 60 দিনের মধ্যে করতে হবে, এরকম অনেকগুলো টাইম ফিক্স করেছে। আর্গুমেন্ট শেষ হওয়ার 45 দিনের মধ্যে জাজমেন্ট দিতে হবে বলে বহু জায়গায় টাইম একটা ফিক্স করেছে। সিরিয়ান সেন্ট্রিক, ভিকটিমকে ফ্রি অফ কস্ট এফআইআর কপি দেবে। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাড করলো নতুন লতে, সেটা বলল যে ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন কত দূর হয়েছে 90 দিনের মধ্যে ভিকটিমকে জানাতে হবে। এটা আগে ছিল না, খুব ভালো করেছে। কারণ আমাদের ভিকটিমদের একটা এটা বেসিক রাইটস যে ভিকটিম শুড বি ইনফর্ম প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন। কেসটা কতটুকু ইনভেস্টিগেট হয়েছে তার প্রোগ্রেসটা জানাতে হবে ভিকটিমসকে। এটা নতুন লতে কিন্তু এনেছে। ট্রায়াল, সামারি ট্রায়াল ম্যান্ডেটরি করেছে পেটি অফেন্সের ক্ষেত্রে। অ্যাকিউজ এক্সামিনেশন থ্রু ভিডিও কনফারেন্সিং, ফেয়ারনেস, এফিকেসি, ট্রায়াল। আচ্ছা, নতুন একটা জিনিস কনসেপ্ট আরম্ভ করলো, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল। 356 ধারাতে বলা আছে বিএনএসএস-এ, যেখানে যে অ্যাকিউজ যার হু হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ প্রোক্লেম অফেন্ডার, সেকশন 84 ক্লজ 4 এর মধ্যে,
তাদের ট্রায়ালটা কিন্তু ইন অ্যাবসেন্সিয়া হতে পারবে। প্রোক্লেম অফেন্ডার 84-এ কারা হবে? 84 ক্লজ 4-এ যাদের শাস্তি 10 বছরে বেশি, তারা আসছে না, তারা দে ক্যান বি আ প্রোক্লেম অফেন্ডার, দে ক্যান বি ডিক্লেয়ার দ্য প্রোক্লেম অফেন্ডার, তাদের কিন্তু ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হতে পারবে। কাস্টাডি বেল রিফর্ম এনেছে। আগে যেটা ছিল 436A, সেখানে বলা ছিল কেউ আন্ডার ট্রায়াল প্রিজনার্স হাফ অফ দ্য পিরিয়ড জেলে আছে, তাহলে তার প্রাপ্য হচ্ছে বেল পাওয়া। আপনারা জেলে যান, অনেকেই জেলের সঙ্গে যুক্ত আছেন, মানে তার ডিউটি পড়েছে জেলের মধ্যে। এটা মাথাতে রাখা, নতুন লতে বলে দিয়েছে যে কেউ যদি ফার্স্ট টাইম অফেন্ডার থাকে আর 1/3 পিরিয়ড যদি জেলে থাকে, তার প্রাপ্য হচ্ছে বেল পাওয়া, ওই সেকশন চেঞ্জ করে। তার মানে ধরুন চুরি কেস 3 বছর শাস্তি, 1/3 হচ্ছে 1 বছর। ও যদি 1 বছর জেলে থাকে, তাই কোর্টকে বেল দিতে হবে নতুন লয়ের মধ্যে। আগে ছিল এটা হাফ পিরিয়ড বলা ছিল। সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই হবে, সেম প্রিন্সিপাল আন্ডার ট্রায়াল প্রিজনার্সের জন্য। এনডিপিএস এর দেখেন বিএনএসএস ল যেটা আছে, এই জায়গাতে যে জায়গাতে এনডিপিএস সাইলেন্ট, সেখানে সিআরপিসি অ্যাপ্লিকেবল, বিএনএসএস অ্যাপ্লিকেবল। বলে তারা যদি জেলে থাকে অ্যাপ্লিকেবল, আন্ডার ট্রায়াল শাস্তি হয়ে গেলে অন্য ইস্যু। কেন আন্ডার ট্রায়াল আমাদের বুঝতে হবে, যারা আন্ডার ট্রায়াল, আমাদের লতে আমরা বিশ্বাস করি এভরিওয়ান শ্যাল বি প্রিজুম ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। তার গিলটি হওয়ার পরেই সে গিলটি, তারা কিন্তু গিলটি নয়। ম্যান্ডেটরি ভিডিওগ্রাফি অফ কি প্রসেস, একটা মানে এক্সেলেন্ট প্রয়োজন। বিএনএসএ যদি বলেন না সব থেকে ভালো কি এনেছে আমার হিসাবে, সেকশন 105 অ্যাড করেছে, যেখানে বলেছে যে সমস্ত সার্চ অ্যান্ড সিজার, সেখানে তাকে সিজার আরম্ভ করা থেকে শেষ অবধি ভিডিওগ্রাফি করতে হবে। ইট শুড বি কন্ডাক্টেড আন্ডার অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। আগে অনেক সময় চ্যালেঞ্জ হতো, আর এটা বাস্তবও হতো। পুলিশ ধরুন, পুলিশ আসতো আমার ঘরে সিজার করতে, বা কারোর ইনার ঘরে সিজার করতে এসছে, সিজ করলো, জিনিসপত্র থানাতে নিয়ে গেল, থানাতে বসে সিজার লিস্ট তৈরি করছে, দুটো উইটনেস আছে, সই করছে। করা উচিত ছিল কোথায়? ওনার ঘরে। এখন ল বলেছে যে সমস্ত প্রসেস শুড বি কন্ডাক্টেড আন্ডার অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস, আর ওই ভিডিওটা পাঠিয়ে দিতে হবে কোর্টকে 48 ঘন্টার মধ্যে। বলে এই স্কোপ চলে গেল, যে আমি নিয়ে আসবো, থানাতে তৈরি করবো, এই স্কোপ আর নেই। খুব ভালো প্রভিশন। অনেক সময় তো অ্যালিগেশন আসতো প্ল্যান্টিংয়ের, প্ল্যান করে দেওয়া, ওই জায়গাটা কিন্তু এখন নেই, থাকছে না। কেন? সমস্ত প্রসেস শ্যাল বি কন্ডাক্টেড আন্ডার দ্য সার্ভিলেন্স অফ অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। খুব ভালো প্রভিশন। জুরি এফআইআর, ইএফআইআর, এখন নতুন ল বলেছে যেখানে শাস্তি 7 বছরের বেশি, এই সমস্ত কেসে ফরেন্সিক সায়েন্সকে ইউজ করতে হবে, আইন বলে দিয়েছে। কোয়ালিটি ইনভেস্টিগেশন তাতে ইমপ্রুভ হবে। টাইম বন্ড স্পিডি ইনভেস্টিগেশনের কথা বলা আছে, ভিকটিম পার্টিসিপেশনের কথা বলা আছে আইনের মধ্যে। অ্যারেস্টের ক্ষেত্রে আমরা বলি এটা বেসিক রাইটস হচ্ছে, যেটা আমাদের জানা উচিত। আমি সেটা অ্যারেস্ট হতে পারে উইথ ওয়ারেন্ট, উইদাউট ওয়ারেন্ট। যখন উইথ ওয়ারেন্ট করছে তখন পুলিশের ডিসক্রিপশন নয়, পুলিশ তো কোর্টের অর্ডার এক্সিকিউট করছে। বলে যেটা এক্সিকিউট করছে অ্যাকিউজকে নিয়ে চলে যাবে কোথায়? যে কোর্ট অর্ডার দিয়েছে। কিন্তু যেখানে উইদাউট অ্যারেস্ট, উইদাউট ওয়ারেন্ট করছে, সেখানে পুলিশের ডিসক্রিপশন। এবার অ্যারেস্ট নিয়ে কোন প্রভিশন? সেকশন 35। আগে এটা ছিল 41, আগে 41 ছিল আর 41 ক্যাপিটাল এ ছিল, দুটো সেকশন। এই দুটো ক্লাব করেছে 35 এর মধ্যে। এবার 35-এ যখন অ্যারেস্টের কথা বলি, তাহলে আপনারা দেখবেন দুটো পার্ট আছে। বি বলেছে যেখানে অফেন্সের শাস্তি 7 বছর অবধি, তাহলে অ্যারেস্টের ক্ষমতা পুলিশের দুটো ভাগে ভাগ করা আছে। অন্য পাওয়ারগুলো আছে, আমি জেনারেল যেটা বলছি, 7 বছর অবধি যেখানে শাস্তি, সেখানে পুলিশ যদি কাউকে অ্যারেস্ট করতে চায়, তখন দুটো প্যারামিটার, দুটো রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে নাম্বার 1, দেখেন নিচেতে দেওয়া আছে, the police officer has reasons to believe on the basis of complaint, information, suspicion that such person has committed offense. তাহলে পুলিশের প্রথম বিশ্বাস যে অ্যাকিউজ অফেন্স করেছে, ফার্স্ট। কিন্তু এটা এনাফ নয়। আচ্ছা, এখানে যে তিনটে ওয়ার্ড দেখেন, সাসপিশন, ইনফরমেশন, কমপ্লেন্ট, লতে কিন্তু কোনো জিনিস ব্ল্যাঙ্কেট নয়। এই যে দেখেন বিতে যেটা বলে আছে, এগেনস্ট হুম, কমপ্লেন্টের আগে কি ওয়ার্ড আছে? রিজনেবল।
ব্ল্যাঙ্কেট নয়, কমপ্লেন বলে আমার কাছে কমপ্লেন সেটা এনাফ নয়। কমপ্লেনটা কি রিজনেবল ছিল, তার আগে ইনফরমেশন আগে কি আছে, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য ইনফরমেশন কি না। ব্ল্যাঙ্কেট নয় যে ইনফরমেশন পেয়েছি আমি, ওটা এনাফ নয়। যে ইনফরমেশন পেয়েছেন সেটা কি বিশ্বাসযোগ্য, বিশ্বাস করার লায়ক ছিল সেটা। সাসপিশন, ব্ল্যাঙ্কেট নয় আমার ইচ্ছা আমি সাসপেন্সার, আমি এনাকে দেখে মনে হচ্ছে সন্দেহ হচ্ছে এনার উপরে, এটা এনাফ নয়। রিজনেবল সাসপিশন, কি রিজন আছে সাসপেনশন করা, সাসপিশনস করা, রিজনটা বলতে হবে। বলে এই 7 বছরের মধ্যে থাকলে দুটো রিকোয়ারমেন্ট। প্রথম, পুলিশের বিলিভ দ্যাট ও অফেন্স করেছে। সেকেন্ড, পুলিশ মনে করছে যে তার অ্যারেস্ট করা নেসেসারি। কেন নেসেসারি? 5টা গ্রাউন্ড আছে, ABCDE। এই 5টার মধ্যে যে কোনো একটা থাকলে হবে। কি পুলিশ নেসেসারি মনে করছে যে যদি ওকে অ্যারেস্ট না করা হয় তাহলে ও আবার অফেন্স করবে, তাহলে অ্যারেস্ট করতে পারে। পুলিশ যদি মনে করছে যে প্রপার ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট করতে হবে, ধরুন অনেকগুলো কেসে এই ইনভেস্টিগেশন মানে কি? ইনভেস্টিগেশন মানে হচ্ছে অল প্রসেস ফর কালেকশন অফ এভিডেন্স। অনেক সময় অ্যাকিউজকে অ্যারেস্ট করে তার বডি থেকেও এভিডেন্স পাওয়া যেতে পারে, তার মেডিকেল এক্সামিনেশন থেকে, বডিতে ইনজুরি থাকতে পারে। বলে অ্যারেস্টটাও কিন্তু ইনভেস্টিগেশনের পার্ট। বলে পুলিশ যদি মনে করে যে অ্যারেস্ট করে আমি এভিডেন্স পাবো, অ্যারেস্ট করতে পারে। পুলিশ যদি মনে করে অ্যারেস্ট না করে বেশি এভিডেন্স পাবো, অ্যারেস্ট না করতে পারে। কারণ অনেক সময় হতে পারে পুলিশ অ্যারেস্ট করেনি, তার সার্ভিলেন্স করে পুলিশ মে গেট মোর এভিডেন্স, পুলিশ ক্যান গেট মোর এভিডেন্সেস। সি, পুলিশ টু প্রিভেন্ট যে ও এভিডেন্সটাকে ডিস্ট্রয় করবে, উইটনেসদেরকে ধমক দেবে, উইটনেসদেরকে থাকতে হবে, তার জন্যে। আর ওকে যদি অ্যারেস্ট না করা হয় তাকে কোর্টের সামনে আনা যাবে না। তাহলে 5টার মধ্যে যদি একটা কন্ডিশন থাকে তাহলে পুলিশ অ্যারেস্ট করতে পারবে। তাহলে যেখানে শাস্তি 7 বছরে কম, দুটো রিকোয়ারমেন্ট কি? প্রথম, পুলিশ মনে করছে ও অফেন্স করেছে। 2, পুলিশ মনে করছে তার অ্যারেস্ট করার নেসেসারি। এই 5টার মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডে। ক্লিয়ার? যেখানে শাস্তি 7 বছরে বেশি সেখানে শুধু একটা রিকোয়ারমেন্ট, পুলিশ মনে করছে সে অফেন্স করেছে, পুলিশ তখন তাকে অ্যারেস্ট করতে পারবে। বলে 7 বছরে বেশি একটা আলাদা রিকোয়ারমেন্ট, 7 বছরে কম হলে অন্য রিকোয়ারমেন্ট। এবার একটা ক্লজ 3 যেটা আগে ছিল 41A-তে, ক্লজ 3 বলল যে যেখানে পুলিশ মনে করছে অ্যারেস্ট করার প্রয়োজন নেই ক্লজ 1-এর মধ্যে, সেখানে পুলিশ কি করবে? ক্লজ 3 মধ্যে তাকে নোটিশ দেবে। এবার নোটিশ পাওয়ার পর, যেটা আগে 41A নোটিশ হতো, এখন 35 ক্লজ 3 নোটিশ হবে। নোটিশ পাওয়ার পর অ্যাকিউজ যদি থানাতে যায়, পুলিশের সঙ্গে কোঅপারেট করে, তাহলে তাকে অ্যারেস্ট করার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু সে যদি পুলিশের সঙ্গে কোঅপারেট না করে বা পুলিশ মনে করছে যে ওই গ্রাউন্ডে অ্যারেস্ট করা নেসেসারি, পুলিশ অ্যারেস্টও করতে পারে। পুলিশের সে ক্ষমতাটা তখনও কিন্তু আইনের মধ্যে আছে। একমাত্র যেটা দিয়েছে ক্লজ 7-এ বলেছে যেখানে শাস্তি 3 বছর অবধি, আর কেউ যদি বয়স্ক, যদি আপনার বয়স 60 থেকে বেশি থাকে, মানে যে কোনো লোকের বয়স 60 থেকে বেশি থাকে, সেখানে বলেছে যে অ্যারেস্ট করার জন্যে ডিএসপি পারমিশন নিয়ে করতে হবে, বাট আদারওয়াইজ সেম। এবার এগুলো জিনিসগুলো মাথাতে রাখবেন অ্যাজ আ লিগাল ফাংশনারিজ, কোয়াসি লিগাল ফাংশনারি। আপনাদের আইন বলেছে পুলিশ যদি কাউকে যখন অ্যারেস্ট করতে যাচ্ছে, পুলিশ আইডেন্টিটি লুকিয়ে যাবে না, তার ব্যাজ থাকবে। কেন? বাড়ির লোক বুঝতে পারে যে আমাকে ছেলেকে কোনো ডাকায়েত তো নিয়ে যায়নি কিডন্যাপিং করে, আবডাক্টর নিয়ে যায়নি, তো পুলিশ যখন আছে পুলিশের মতন আসবে, তার ব্যাজ থাকবে, কে নিয়ে যাচ্ছে আসতে হবে। তো তার বিয়ার অ্যাকুরেট, এই ওয়ার্ডটা দেখেন, বিয়ার অ্যাকুরেট, visible and clear identification of his name which will facilitate easy identification. আমরা কটার সময় পুলিশকে চ্যালেঞ্জ করি যে ঠিক আছে মশাই আপনি অ্যারেস্ট করবেন, ঠিক আছে বসুন, অ্যারেস্ট মেমো তৈরি করুন। আইন তো তাই বলেছে। আইন বলেছে যে অ্যারেস্ট করতে আসবে সে বোর্ড লাগিয়ে আনবে, তার নেম প্লেট থাকবে এখানে, কে অ্যারেস্ট করছে, সে জায়গাতে সে অ্যারেস্ট মেমো তৈরি করবে। অ্যারেস্ট মেমোতে আইদার ফ্যামিলি লোক সই করবে অথবা পাড়ার কোনো রেসপেক্টেবল পারসন সই করবে ওই এলাকার যে আছে, আর অ্যাকিউজও যদি পাড়ার লোক সই করে অ্যাকিউজও সই করবে তার উপরে। আমরা কি পুলিশে কোনো সময় বলি বা সাধারণ মানুষ চ্যালেঞ্জ করে যে আপনি তো অ্যারেস্ট করে যাচ্ছেন, এখানে অ্যারেস্ট মেমো তৈরি করে নিয়ে যান?
আমরা করি না বলে পুলিশ করে। পুলিশ কি অ্যারেস্ট করে সিনের মধ্যে? বাধ্য, আইন বলেছে। যদি না করে, আমি আসি না, যদি না করে তাহলে কি করতে হবে এটা আমি 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 বলি। আর আইনের মধ্যে অনেক কিছু পুলিশের রিকোয়ারমেন্ট আছে। তাহলে একটা রিকোয়ারমেন্ট আমি 30C দেখলাম, তার নাম বিয়ার করতে হবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট, তাকে অ্যারেস্ট মেমো ওখানে তৈরি করতে হবে। এখন থানাতে বলেছে প্রত্যেক থানাতে একজন ডেজিগনেটেড অফিসার হবে, জেলাতে একজন ডেজিগনেটেড অফিসার হবে। তার দায়িত্ব হচ্ছে যতগুলো অ্যারেস্ট থানাতে হয়েছে তার ইনফরমেশন প্রতিদিন আপলোড করা। এখন ওয়েবসাইটের মধ্যে সিস্টেম ডেভেলপ না করে থাকে তাহলে নোটিশ বোর্ডে দেবে যে আজকে থানাতে এতগুলো লোক অ্যারেস্ট হয়েছে। থানা ডেজিগনেটেড অফিসার ইনফরমেশন পাঠাবে কাকে? জেলাকে। জেলা ডেজিগনেটেড অফিসার যারা আছে সে সারা জেলাতে যে কজন অ্যারেস্ট হয়েছে তার ইনফরমেশনসটা আপলোড করবে, ম্যান্ডেটারি আইনের মধ্যে। 38 বলেছে অ্যাকিউজের রাইট হচ্ছে তার লয়ারের সঙ্গে দেখা করা, তাকে দেখা করার সুযোগ দিতে হবে। কিন্তু আবার কেউ লয়ার অনেক পয়সা পেলেও বললে আমি অ্যাকিউজের সঙ্গে থাকবো, সারাক্ষণ ডিসকাশন করব, সেটা নয়, লিমিটেড টাইমের জন্য। কিন্তু ল বলেছে তার অধিকার হচ্ছে টু মিট উইথ হিজ লয়ার, ওর অধিকার এটা। নন কক কেসে অ্যারেস্ট করতে পারে না, কিন্তু তার একটা এক্সেপশন হচ্ছে কেউ যদি পুলিশের সামনে নন কগনিজেবল অফেন্স করে আর সে যদি নাম অ্যাড্রেস ডিসক্লোজ না করে তাহলে তার নাম আর অ্যাড্রেস জানার জন্য পুলিশ অ্যারেস্ট করতে পারে। কিন্তু সেখানে 39 আবার বলে দিয়েছে যে যেই মুহূর্তে পুলিশ জানতে পারলো যে তার নাম কি, অ্যাড্রেস কি, পুলিশকে ছেড়ে দিতে হবে পর নিয়ে। আপনি কি অ্যারেস্ট করতে পারবেন? আপনারা প্রাইভেট পারসনস, আইন বলেছে হ্যাঁ করতে পারবেন। যে কোনো ব্যক্তি, যে কোনো সিটিজেন অফ ইন্ডিয়া তারা অ্যারেস্ট করতে পারবে। কবে? আপনার চোখের সামনে কেউ যদি অফেন্স করতে আসলো, আপনার এখানে বাড়িতে কেউ ডাকাতি করতে এসছে, আপনার ঘরের সংখ্যার লোক বেশি, সবাই ধরে পড়লেন, আপনি অ্যারেস্ট করবেন না তাকে? ওটা অ্যারেস্ট। আইন বলেছে 6 ঘন্টার মধ্যে আপনাকে থানাতে হ্যান্ড ওভার করে দিতে হবে। থানা কি করবে? থানা মনে করছে অ্যারেস্ট ঠিক করা হয়েছে, কাস্টাডিতে নিয়ে নেবে। সবার সাধারণ মানুষ এটা ক্ষমতা 40-তে। ম্যাজিস্ট্রেট অ্যারেস্ট করতে পারে বা কাউকে অর্ডার দিতে পারে অ্যারেস্ট করার জন্যে। আর্ম ফোর্সের জন্য একটা প্রোটেকশন দেওয়া আছে যে আর্ম ফোর্সেসে আগে মানে গভর্নমেন্টের অর্ডার ছাড়া অ্যারেস্ট করা যায় না, সেন্ট্রাল গভর্নমেন্টের। অ্যারেস্ট কিভাবে হবে খুব ইম্পর্টেন্ট সেকশন, সবসময় মাথাতে রাখতে হবে এটা। আমি পরে আসবো ওনার প্রশ্নতে যে কি করা যায় যখন পুলিশ কমপ্লাই না করলে। আইন বলেছে অ্যারেস্ট কিভাবে করবেন। আমরা দেখি কোর্টের মধ্যে যখন অনেক সময়তে খুব খারাপ লাগে, দড়ি চার দিয়ে বাঁধা আছে, মাঝখানে অ্যাকিউজ, আবার অনেকের অ্যাকিউজের মাথা মানে বডিতে দড়ি বাঁধা করা আছে, ইনহিউম্যান। এটা ল কি বলেছে? আবার অনেক সময় পুলিশরা নিজেকে সিংহাম হতে চায়, অ্যাকিউজকে ধরে টেনে টেনে মার করতে করতে নিয়ে যাচ্ছে, সবই হার্ট। আমরা কেস করি না বলে করতে পারে না, আইন বলিনি সেটা। আইন কি বললো কিভাবে অ্যারেস্ট করবেন? আইন বলল যে যদি ওয়ার্ড অফ মাউথ ইজ এনাফ, আমি পুলিশ অফিসার ইনাকে বললাম যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, আমি ঠিক আছে চলি, উনি আমার সঙ্গে যেতে রাজি হচ্ছেন, আমাকে ওনার গার্ড টাচ করা উচিত না, আইন তাই বলেছে। কিন্তু উনি যদি রেসিস্ট করেন তখন আমি ফোর্স ইউজ করতে পারবো। কত ফোর্স? রিজনেবল ফোর্স। ইভেন রিজনেবল ফোর্স কত দূর যেতে পারবে? অনেক দূর। আইন বলেছে কিছু কিছু ক্ষেত্রে আবার যদি এরকম থাকে যে অফেন্স হচ্ছে ডেথ পেনাল্টি বা লাইফ ইমপ্রিজনমেন্ট, তাহলে রিজনেবল ফোর্স মে গো আপ টু কজিং ডেথ। আমরা অনেক সময় এনকাউন্টার যেটা হয়, ইট মে গো আপ টু কজিং ডেথ। কিন্তু কজিং ডেথ মানে ইউ শুড নট কজ ডেথ, ইট শুড বি প্রপোর্শনেট। যে অ্যাকিউজ তার থেকে কত ফিয়ার ছিল, কত অ্যাপ্রিহেনশন ছিল। একজন অ্যাকিউজ হাতিয়ার ছাড়া, তার কাছে কোনো ক্ষমতা নেই, একজন অ্যাকিউজ আর 50 পুলিশ আলা পিটিয়ে পিটিয়ে মেরে দিল, এটা কিন্তু প্রপোর্শনেট নয়। পাওয়ার দেওয়া আছে, বাট পাওয়ার শুড অলওয়েজ বি ইউজ ওয়েন দ্য ফিয়ার অর অ্যাপ্রিহেনশন ইজ প্রপোর্শনেট। যদি অ্যাকিউজ পক্ষ থেকে প্রপোর্শনেট ফিয়ার থাকে, অ্যাপ্রিহেনশন থাকে, তাহলে আপনি এই ক্ষমতাটা ইউজ করতে পারবেন, আদারওয়াইজ নট। এটা আইন কিন্তু বলিনি। আমাদের হ্যান্ডকাফিং নতুন আরম্ভ হলো ক্লজ 3-তে, কিন্তু লিমিটেড কেসে, অর্গানাইজ ক্রাইমে, অ্যাসিড অ্যাটাক কেসে, ট্রাফিকিং কেসে, সেক্সুয়াল অফেন্স এগেন্স্ট চিলড্রেন, কাউন্টারফিটিং কয়েন, এগুলো লিস্ট দেওয়া আছে। এই লিস্টে যে অফেন্সগুলো আছে সেই অফেন্সগুলোতে কিন্তু হ্যান্ডকাফিং আবার আরম্ভ হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট বহু কেসে বলেছে যে হ্যান্ডকাফিং করা যাবে না, ইনহিউম্যান, কিন্তু এখন রিইন্ট্রোডিউস হলো এই নতুন আইনের মধ্যে। এই যে বলছিলাম ডেথ,
ক্লজ 4 বললো, আমি পড়ি একটু। নাথিং ইন দিস সেকশনস গিভ আ রাইট টু কজ দ্য ডেথ অফ আ পারসন। এই সেকশনে পুলিশের যে প্রপোর্শনেট ইউজ করা, অল মিনস নেসেসারি ইউজ করা, ইট ডাজ নট গিভ রাইট টু কজ আ ডেথ। আপনি ডেথ করতে পারবেন না। হু ইজ নট অ্যান অ্যাকিউজ অফ দ্য অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট অফ লাইফ। তার মানে যদি কেউ অ্যাকিউজ থাকে পানিশমেন্ট ডেথ আর ইমপ্রিজনমেন্ট লাইফ, তাহলে তাকে ডেথও করতে পারেন। কিন্তু ডেথও করতে পারেন তার মানে নিজে করতে হবে। ইট শুড বি প্রপোর্শনেট। তার ফেয়ার কতটুকু ছিল, অ্যাপ্রিহেনশন কতটুকু ছিল। বলে এই যে এনকাউন্টার অনেক সময় হয়, এনকাউন্টার কর দেঙ্গে অনেকগুলো ক্লেম করে, এগুলো পিওর মার্ডার। there is no law which permit encounter. ল কি পারমিট করে? এক, প্রপোর্শনেট ফোর্স ইউজ করা অ্যারেস্ট করার জন্যে। দুই, সবার রাইট টু প্রাইভেট ডিফেন্স আছে, আপনার আছে, আমার আছে, পুলিশেরও আছে। বলে যেভাবে পুলিশ রাইট টু প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করতে পারে, মানুষও করতে পারে। বলে যদি ইলিগাল অ্যারেস্ট হয়, মানুষ ক্যান ইউজ রাইট টু প্রাইভেট ডিফেন্স। বলে দ্যাট ক্যান নট জাস্টিফাই কিলিং সামওয়ান। একজন অ্যাকিউজ নিরহত্তা, তার কাছে কিছু নেই, আর 10 জন পুলিশ আলা, ইটস নট জাস্টিফাইবেল যে ওর অ্যাপ্রিহেনশন ডেথের ছিল। বাট যদি অ্যাপ্রিহেনশন ডেথে থাকে, কেউ যদি সত্যিকারে ফায়ারিং করে পুলিশের উপরে, পুলিশ হ্যাজ এভরি পাওয়ার টু কিল দ্য পারসন। সেটা পুলিশ কেন, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, সবাই করতে পারি। এভরি সিটিজেন অফ দিস কান্ট্রি হ্যাজ আ রাইট টু প্রাইভেট ডিফেন্স। মনে রাখবেন, এটা আইপিসি বলেছিল, ন্যায় সানিতা বলেছে, সবার রাইট টু প্রাইভেট ডিফেন্স আছে। কার বডি সেভ করা? নিজের এবং অপরের, অন্যরও। ইভেন রাইট টু প্রাইভেট ডিফেন্স টু প্রিভেন্ট প্রপার্টি, প্রপার্টি বাঁচানোর জন্যও কিন্তু রাইট টু প্রাইভেট ডিফেন্স আছে। কার প্রপার্টি? নিজের প্রপার্টি, অন্যর প্রপার্টি, দুটি প্রোটেকশন দেওয়ার রাইট আছে। বলে যে রাইটটা প্রাইভেট ডিফেন্স পুলিশ হয়তো ক্লেম করছে, এটা সবারই আছে। বাট দেয়ার অলসো ইট শুড বি প্রপোর্শনেট। কেউ একজন ডাকাতি করতে আসলো আপনার বাড়িতে, তাকে ধরে নিলেন, তারপরে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললেন, এটা রাইট টু প্রাইভেট ডিফেন্স নয়। কিন্তু ডাকাত আপনার কাছে গুলি চালাচ্ছে, আপনার কাছে বন্দুক আছে, লাইসেন্সি, আপনি গুলি চালাতে পারেন, কোনো বাধা নেই আইনের মধ্যে। ইট শুড বি প্রপোর্শনেট। যার ড্যাঞ্জার আছে, সেই ড্যাঞ্জারটাকে রোকার জন্য, আপনার যান বাঁচানোর জন্য যাবতীয় যা প্রয়োজন, অ্যাজ এন সিটিজেন ইউ ক্যান ডু ইট। কিন্তু সেই রাইটটা এক্সেসিভ ফোর্স ইউজ করার অধিকার আপনারও নেই, পুলিশেরও নেই, কারোর নেই। কিন্তু স্যার, যদি বাড়ির কর্তার কোনো লাইসেন্সি গান না থাকে, অবৈধ গান হয়তো সে সংগ্রহ করে রেখেছে, সে যদি আবার গুলিতে চালায়, সেটা কেস দেখা যাবে। ওই অবৈধ গান রাখার জন্য যা কেস হয় সেটা হবে। কিন্তু রাইট টু প্রাইভেট ডিফেন্স আপনার ছিল। ও স্যার, একটা অন্য ইস্যু আসবে, বাট আপনার কাছে লাঠি আছে, অন্য জিনিস আছে, গ্রামের মধ্যে অজার থাকে। আইডিয়া হচ্ছে, বেসিক প্রিন্সিপাল হচ্ছে যে আমার যদি লাইফের উপরে ইম্প্যাক্ট আসে, আমার রাইট হচ্ছে আমার লাইফকে প্রোটেক্ট করা। আমার বাড়ির কারোর উপরে লাইফের ইম্প্যাক্ট আসে, আমার রাইট হচ্ছে আমার তাকে প্রোটেক্ট করা। আমার প্রপার্টির উপরে যদি হ্যাম্পার হয়, আপনার প্রতিবেশীর প্রপার্টি ডাকাতি করতে এসছে, ডেফিনেটলি ইউ ক্যান ইউজ ফোর্স। ল পারমিট করছে, সবারই অধিকার আছে, পুলিশেরও অধিকার আছে ডেফিনেটলি। বাট এই সেকশনে জাস্টিফিকেশন নয়। এটা হচ্ছে পুলিশ যেটা করছে, বলে যে এখানে বলা আছে ডেথ পেনাল্টি বা লাইফ ইমপ্রিজনমেন্ট থাকলে ডেথ করা যেতে পারে। ইট শুড বি প্রপোর্শনেট। এই ওয়ার্ডটা মনে রাখতে হবে সব সময়। যে কোনো অ্যাকশন ইট মাস্ট বি প্রপোর্শনেট টু দি অ্যাপ্রিহেনশন কজ। যে অ্যাপ্রিহেনশন এসছে তার প্রপোর্শনেট কি না, এটা আইন বলেছে। মহিলার জন্য প্রোটেকশন আইনের মধ্যে আগেও ছিল, আপনারা জানেন। সানসেট থেকে সানরাইজ অবধি ফিমেলকে অ্যারেস্ট করা যায় না উইদাউট অর্ডার অফ ম্যাজিস্ট্রেট। কেউ যদি অ্যাকিউজ পুলিশ থেকে পালিয়ে কারোর বাড়িতে ঢুকে গেল, পুলিশ কি করবে? পুলিশ তাকে আগে বলবে বাড়ির লোককে যে আমাকে যেতে দাও অ্যারেস্ট করার জন্য। কিন্তু বাড়ির লোক দিল না, যে আমি দেবো না আসতে। পুলিশ হ্যাজ অল মিনস নেসেসারি টু ইউজ ফোর্স। তাতে বাড়ি যদি দরজা ভাঙতে হয়, জানলা ভাঙতে হয়, পুলিশ ইউজ করতে পারবে। আইন কিন্তু পারমিট করছে, ন্যায্যই করছে, করাও উচিত। আইন আবার এখানে প্রোটেকশনও দিয়েছে, যদি কেউ পর্দানাশী উইমেন থাকে তাহলে সময় দিতে হবে যাতে সে সাইড হয়ে যায়, পুলিশ নিজের কাজ করতে পারে। বাট পুলিশ অলসো রিকোয়ার পাওয়ার। পুলিশ যদি পাওয়ার না থাকে তাহলে পাওয়ার এক্সারসাইজ করবে কি করে? তাকে তো পাওয়ার দিতে হবে, আইন দিয়েছে পাওয়ার। কোথায় অ্যারেস্ট করতে হবে? অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গা। নো আননেসেসারি রেস্ট্রেন্ট। কোনো বেশি, যত প্রয়োজন থেকে বেশি আমি পাওয়ার ইউজ করব না কাউকে আটকে রাখার জন্যে। আমি যখন কাউকে অ্যারেস্ট করছি তাকে বলতে হবে আমি কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করছি, তার জন্যই রাইট অ্যারেস্ট মেমো। তাকে লেখা থাকবে কোন কেসে অ্যারেস্ট করা হয়েছে এক্সেট্রা।
তার গ্রহণ বলতে হবে। আর তার যদি বেলের রাইট থাকে, বেলেবল অফেন্স থাকে, তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে জানানো যে ইউ আর অ্যারেস্টেড ফর আ বেলেবল অফেন্স, ইউ হ্যাভ আ রাইট টু বি রিলিজ অন বেল। তাহলে বেলেবল অফেন্সে তার অধিকার। তার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভসকে জানাতে হবে। ধরুন যেখানে অ্যারেস্ট করলো সেখানে তার ফ্যামিলি লোক ছিল না, পাড়ার লোক এটাকে সই করেছে, পুলিশের দায়িত্ব হচ্ছে ফ্যামিলি লোককে ইনফর্ম করা যে অ্যারেস্ট করা হয়েছে। যে লোক অ্যারেস্ট করেছে তার বডি সার্চ করতে পারবে পুলিশ। সার্চ করে যদি তার বডিতে কোনো উইপন পাওয়া যায়, 50 বলেছে সিজ করতে পারবে, তার আইন আছে, আইনের মধ্যে সিজ করতে পারবে। অ্যাকিউজের মেডিকেল এক্সামিনেশন হবে, 3টে সেকশন আছে, 51, 52, 53। আমি জাস্ট কুইকলি বলি, 3টে সেকশনে বলেছে অ্যাকিউজের যে মেডিকেল এক্সামিনেশন হবে, রিপোর্টটাকে উইদাউট এনি ডিলে ডক্টরকে পাঠাতে হবে। এটা আগে বলা ছিল না, নতুন লতে বলেছে উইদাউট এনি ডিলে ডক্টর রিপোর্ট পাঠাবে কার কাছে? আইওর কাছে। টিআই প্যারেড 54-এর মধ্যে বলা আছে। তারপরে হচ্ছে পুলিশ যদি কাউকে সাবঅর্ডিনেটকে অ্যাসাইন করে তাকে ওই ডেসক্রিপশনগুলো দিতে হবে, আইনের মধ্যে বলেছে। ধরুন ওসির কাছে অর্ডার আসলো, ওসি একজন সাব ইন্সপেক্টরকে বলবে অ্যারেস্ট করে নিয়ে আসো, তাকে ওই অথরাইজেশন দেওয়ার কথা বলা আছে। অ্যাকিউজের হেলথ অ্যান্ড সেফটি মেনটেন করতে হবে। পারসন অ্যারেস্টেড তাকে 24 ঘন্টার মধ্যে তাকে প্রথম থানাতে নিয়ে যাবে, আর তারপরে সেকশন বলেছে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করো। আজকাল এটা হয়, আজকাল কেউ এটা ভয়লেট করে না। আগে অনেকদিন আগে হতো, আমরা যখন আরম্ভ করেছিলাম, আমার আর্লি জীবনে প্র্যাকটিস যখন আরম্ভ করেছিলাম কোর্টের মধ্যে, সে সময় অনেক কেসে দেখতাম যে থানা 2 দিন 3 দিন রেখে দিল, কোর্টে নিয়ে যাচ্ছে না। আজকাল সেটা আর সাহস পায় না, সেটা করে না। পুলিশ টু রিপোর্ট অ্যাপ্রিহেনশন আইনের মধ্যে বলেছে তাকে ডিএমকে জানাতে হবে, কেউ জানায় না। ডিসচার্জ অফ দ্য পারসন অ্যাপ্রিহেন্ডেড, একজন ব্যক্তি যেই অ্যাপ্রিহেন্ড হলো তাকে যে রিলিজ হবে, ইট শুড অলওয়েজ বি উইথ বন্ড। তার জন্যই দেখবেন পেটি কেস হলেও যে থানাতে নিল, বিকেলবেলা একটা ফাইন টাইন নিয়ে একটা বন্ডে সই করে ছেড়ে দেয়। তো এটা কিন্তু এই সেকশন 60 জন্যে একজন কেউ যদি অ্যাপ্রিহেন্ড হয় তাকে সবসময় কিন্তু বন্ডে রিলিজ হবে। কেন? তার একটা আন্ডারটেকিং যে যখন ডাকা হবে তখন ও যাবে। 60-তে বলেছে কেউ যদি পালিয়ে যায়, এসকেপ করে, তাকে যে কোনো জায়গা থেকে অ্যারেস্ট করে নিয়ে আনতে পারবে। 62 বলেছে আইনের মধ্যে স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ সংহিতা, আইনের মধ্যে যেভাবে বলেছে সেভাবে অ্যারেস্ট করতে হবে। কনস্টিটিউশনের মধ্যে সেফগার্ড আছে আইনের মধ্যে, যেটা আমরা বিএনএসএস দেখলাম বা সিআরপিসিতে, কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 22-তে এসব রাইটগুলো বলা আছে। দুটো সুপ্রিম কোর্টে খুব নাম করা জাজমেন্ট। আমরা যে অ্যারেস্ট মেমো কথা বলছি, এটা আরম্ভ হলো যোগিন্দর কুমার কেস থেকে। আর যে সমস্ত অ্যাকিউজের যে মেডিকেল এক্সামিনেশন হয়, এটা আরম্ভ হলো ডিকে বাসু কেস থেকে। এটা খুব ভালো প্রভিশন আইনের মধ্যে এসে, এটা বলছিলাম ভিডিও রেকর্ডিংয়ের কথা। তা এখন নতুন আইন বলেছে সার্জারি সিজারের ক্ষেত্রে ভিডিও রেকর্ড হবে। প্রথম 103, আমরা বলি না যখন পুলিশ সার্চ করতে যাবে পুলিশকে 2জন সাক্ষী লাগবে, এখানে বলা আছে। কারা সাক্ষী হবে? লাল কালারে দেখেন, 2 or more independent and respectable inhabitant, 2জন লোকাল ইন্ডিপেন্ডেন্ট রেসপেক্টেবল ইনহ্যাবিটেন্টকে নিয়ে যেতে হবে সাক্ষীতে সার্চের সময়তে। এই সেকশনেই বলেছে যে যত সার্চ হবে সে সময়তে তাদেরকে প্রেজেন্স থাকবে, বাড়ির যে মালিক তাকে প্রেজেন্স রাখতে হবে। সিজার তৈরি করার পর সিজার বাড়ির মালিককে হ্যান্ড ওভার করতে হবে একটা কপি, যে আপনার বাড়িতে এই জিনিসগুলো সিজ করলাম, তারপরেই জিনিসপত্র নিয়ে যাবেন আপনি। আর এখন নতুন ল বলেছে 105-এ সমস্ত প্রসেস শুড বি কন্ডাক্টেড বাই অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। তাহলে সার্চ আরম্ভ করা থেকে সার্চ শেষ করা অবধি পুরো প্রসেসটা কভার হচ্ছে বাই অডিও ভিডিও ইলেকট্রনিক মিনস। আর আইন বললো, এখানে বললো উইদাউট এনি ডিলে ভিডিও কোর্টকে পাঠিয়ে দাও। একটা পরের সেকশনে বললো যে 185-এ যে 48 ঘন্টার মধ্যে কোর্টে পাঠাতে হবে। বলে এই যে ভিডিও রেকর্ডিং হলো 48 ঘন্টার মধ্যে পুলিশ দায়িত্ব হচ্ছে কোর্টকে পাঠিয়ে দেওয়া ভিডিও। বলে এটা চেক এনেছে, ডেফিনেটলি এটা ভালো চেক, নাগরিক হিসাবে এটা খুব ভালো প্রভিশন। এফআইআরে অলরেডি আমি আলোচনা করলাম, যেটা বললাম প্রথম সেকশনে প্রথম পার্টে বললো ইররেসপেক্টিভ অফ দি এরিয়া ওয়্যার অফেন্স ইজ কমিটেড, জিরো এফআইআর। ইন্ডিয়াতে যে কোনো জায়গায় এফআইআর হতে পারে। ইলেকট্রনিক কমিউনিকেশন ইএফআইআর। তারপরে ক্লজ 3 যেটা বললাম ইনকোয়ারির কথা, প্রিলিমিনারি ইনকোয়ারি, যেখানে কেসের শাস্তি 3 থেকে 7 বছর, সেখানে পুলিশ ডিএসপি পারমিশন নিয়ে প্রিলিমিনারি ইনকোয়ারি করতে পারে। বাট আমাদেরকে দেখা উচিত যে এটা মিসইউজ না হয়।
যারা জেনুইন ভিকটিম তাদের কেসেসগুলো রেজিস্টার্ড হয়। তার জন্য আমাদেরকে অ্যাডভোকেসি দরকার, ডিএসপির সঙ্গে বসা দরকার, যাতে জেনুইন ভিকটিমের কেসটাকে ডিপ্রাইভ না করে। হ্যাঁ, এফআইটা আমরা অলরেডি ডিসকাস করেছি, 175ও ডিসকাস করেছি আপনাদেরকে, যেটা বললাম যে ডিএসপি ইনভেস্টিগেশন দিতে পারবে। ক্লজ 3টা বললাম, after consider the application etc and after making such inquiry as you think necessary and submission made in this regard by the police officer, পুলিশকে শুনবে আগে, কোর্টকে পুলিশকে ডাইরেকশন দেওয়ার আগে যে এফআইআর করো, তারপরে করবে। আর ক্লজ 4, কোন অবস্থাতে সে পুলিশ এটা করেছিল বা পাবলিক সার্ভেন্ট করেছিল তাকে শুনবে। বি, আফটার কনসিডারিং দ্য assertion মেড বাই দি পাবলিক সার্ভেন্ট অ্যাজ দি কনস্টিটিউশন। এ, after receiving a report containing facts and circumstances of the incident from the superior, তাহলে সুপিরিয়রকে শোনার পর, পুলিশকে শোনার পর তখনই কোর্ট অর্ডার দেবে বলে একটা নতুন জিনিস আইনের মধ্যে আসলো। ভিকটিম এন্ড মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রে, স্টেটমেন্ট রেকর্ডিংয়ের ক্ষেত্রে কিছু চেঞ্জেসগুলো এসছে, ভালো চেঞ্জ এসছে। আপনারা অনেক সময় যেহেতু ভিকটিমকে পক্সো ফিক্সিং সাপোর্ট পার্সন হিসাবে আপনারা যান কোর্টে, ম্যাজিস্ট্রেট যখন স্টেটমেন্ট রেকর্ড করে, নতুন ল বলেছে 183 বলেছে যে সেক্সুয়াল অফেন্সেসের ক্ষেত্রে এক্সেট্রা আইনের মধ্যে বলেছে, আমি জাস্ট ওই জায়গাটা আছি, এই যে সেকশনগুলো যেগুলো দেওয়া আছে দেখেন উপরে, এই সেকশনে কেসের মধ্যে ম্যাজিস্ট্রেট যখন রেকর্ড করছে স্টেটমেন্ট, তাহলে ফিমেল স্টেটমেন্ট রেকর্ড হবে, ইট শুড বি রেকর্ডেড বাই আ ফিমেল ম্যাজিস্ট্রেট। যদি ফিমেল ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে ইন প্রেজেন্স অফ আ ফিমেল, একজন মহিলার সামনে বাই মেল ম্যাজিস্ট্রেট, এইভাবে রেকর্ড করতে হবে, নতুন আইনের মধ্যে বলেছে। দ্বিতীয় একটা আরও জিনিস যেটা ভালো বললো সেটা হচ্ছে যদি কোনো জায়গা শাস্তি 10 বছরে বেশি থাকে, এরকম কেস সেখানে শাস্তি 10 বছরের বেশি আছে, আর পুলিশ একাধিক উইটনেসকে 183 স্টেটমেন্ট রেকর্ড করতে এসছে। তো আগে কি হতো যে অনেক সময় ধরুন পুলিশ খুব সিরিয়াস কেস, পুলিশ চাইছে যে কয়েকটা উইটনেসের 164 আগে এখন 183 রেকর্ড করাই, পুলিশ তাকে নিয়ে আসলো, ম্যাজিস্ট্রেট বললো 3-4টে করেছেন কেন আর রেকর্ড করবো, হয়ে গেছে 3টেতে যান। এখন ল বলেছে যদি পুলিশ নিয়ে আসে এরকম কেসে যেখানে শাস্তি 10 বছরের বেশি, তাহলে স্টেটমেন্ট বাধ্য আছে ম্যাজিস্ট্রেটকে রেকর্ড করতে হবে। এই নতুন লতে ক্যাটেগরিক্যালি বলেছে। সেকেন্ড ক্লজ, provided further that in case relating to offence punishable with imprisonment for 10 years or more or with imprisonment for life or with death, the magistrate shall record the statement of the witness brought before him by the police officer। ওকে করতে হবে। তারপরে পুলিশ রিপোর্টের স্টেটমেন্টটা, ওই যে চার্জশিট যেটা আমরা বলি পুলিশ রিপোর্টটা, সেখানে এখন বলেছে পক্সো কেস আর সেক্সুয়াল অফেন্স সেকশনগুলোতে 60 দিনের মধ্যে চার্জশিট দিতে হবে, পুলিশ রিপোর্ট দিতে হবে, টাইমলাইন 60 দিন। আরও যেটা বলেছে চেন অফ কাস্টাডি ইলেকট্রনিক রেকর্ডটাকে মেনটেন করতে হবে, ভিকটিমকে 90 দিনের মধ্যে জানাতে হবে কেসের ইনভেস্টিগেশন কীরকম হয়েছে, আর যেভাবে রুল প্রোভাইড করবে সেভাবে জানাবে ভিকটিমকে। এই চার্জশিট কপি বা পুলিশ রিপোর্ট কপিগুলো ক্যান বি গিভেন বাই ইলেকট্রনিক মিনস, সো বাই ইমেল, ইলেকট্রনিক মিনস দিয়ে দেওয়া যেতে পারবে। ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে মেজর চেঞ্জ হচ্ছে ওই সার্টিফিকেট নিয়ে, একটা সেকশন 63-তে ডিটেলে সার্টিফিকেট তৈরি হয়, সেটা পুলিশের কাজ, আপনাদের কাজ নয়, বাট এনশিওর করা যে ফর্মটা পুরো ফলো করো। সেকশন 63 সব থেকে মেজর চেঞ্জেস। ভিকটিমের রাইট, অনেকগুলো অধিকার আইনের মধ্যে দিয়েছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, ফ্রি এফআইআর কপি, ইনভেস্টিগেশনের ইনফরমেশন ভিকটিমকে দিতে হবে, ভিকটিমের কম্পেনসেশনের অধিকার আছে, আমাদের মাথাতে রাখতে হবে, লাস্ট সেশন হবে কম্পেনসেশন নিয়ে। আমাদের কেসের মধ্যে যদি আমরা ভিকটিমকে তার প্রাপ্য না পাইয়ে দিতে পারি তাহলে তার থেকে সাপোর্ট এক্সপেক্ট করাও ভুল, কিন্তু ভিকটিমকে তার প্রাপ্যটা পাইয়ে দেওয়া উচিত। অ্যাকিউজের অনেকগুলো আইনের মধ্যে রাইটসগুলো বলা আছে, প্রোটেকশন এগেন্স্ট আরবিট্রারি অ্যারেস্ট, প্রিলিমিনারি ইনকোয়ারি, বেল প্রভিশনস, ফেয়ার ট্রায়াল, চার্জ ফ্রেমিংয়ে তার অধিকারের কথা বলা আছে। পক্সোর জন্য কিন্তু অনেকগুলো আইন আছে। একটা সাক্ষী বলে একটা কেস ছিল, আমরা আজকে যে পক্সোতে দেখি যে অ্যাকিউজ ভিকটিম আই টু আই কন্ট্যাক্ট হবে না, পর্দা থাকবে, ইনসিডেন্ট নিয়ে কোশ্চেন ডাইরেক্টলি ডিফেন্স লয়ার জিজ্ঞেস করবে না, কোশ্চেনগুলো জাজকে দেবে, জাজ জিজ্ঞেস করবে, এগুলো হয়তো। এবার এটা আরম্ভ হয়েছিল সাক্ষী কেস থেকে, সাক্ষী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলে। এইভাবে আমরা অনেকগুলো জায়গাতে কিন্তু আমরা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের কেসেসগুলোতে আমরা দেখি এই রাইটগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়।